দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আর মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? দেখেন, আমি কিন্তু ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। আপনি নিজেই তো আমাকে ধাক্কা দিলেন। হ্যাঁ হ্যাঁ, জানি তো। এখন আরও কত বাহানা, মিথ্যে কথা বের হবে। যেই সামনে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়, মনের মধ্যে সুরসুরি জাগে যে কিভাবে মেয়েটার স্পর্শ পাওয়া যায়। আর কিছু বোঝার আগেই মেয়েটিকে ধাক্কা খেতে হয়। তারপর ছেলেটি বলে, সরি, দেখতে পাইনি। আরও কত কি বলবে, সব বেহায়ার দল। 10 বছর পর আজ ঢাকা থেকে বাড়ি যাচ্ছি। আজ আমার পিসিটার বিয়ে, অথচ গতকাল রাতে জানতে পারলাম। তবুও যে এক বন্ধুর সাহায্যে জানতে পারছি, এটাই অনেক। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু কেনাকাটা করলাম। তারপর হানিফ কাউন্টারে গিয়ে দিনাজপুরের গাড়ির টিকিট কাটলাম। বিকাল 3টায় গাড়ি। টিকিট কেটে বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 15 মিনিট আগে কাউন্টারে পৌঁছে গেলাম। গাড়িতে উঠেই দেখি আর এক ঝামেলা। জানালার ধারের সিটের জন্য 1 ঘন্টা পরের গাড়ির টিকিট কাটলাম। সেই সিটে একটা মেয়ে বসে আছে। আমি গিয়ে মেয়েটাকে সুন্দরভাবে বললাম, আপনি যে জানালার ধারের সিটে বসে আছেন না, ওটা আমার সিট। তখন মেয়েটি বলল, আসলে আমি যেখানেই যাই এই জানালার ধারে সিটেই বসি, কিন্তু আজ জানালার ধারে সিট পেলাম না। কিন্তু আমি এসে দেখলাম যে এই সিটে আপাতত কেউ বসেনি, তাই বসে পড়েছি। তার জন্য সরি, তবে এই পাশের সিটটা আমার। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা সিটটা এক্সচেঞ্জ করে বসতে পারি? আসলে আমিও জানালার ধারের সিট ছাড়া দূরে কোথাও জার্নি করি না, তো তাই জানালার ধারের সিটটা নিয়েছি। মেয়েটা যেন কেমন চোখে আমার দিকে তাকালো, হয়তো ভাবছে আমাকে রিকোয়েস্ট করলো। তবু আমি তাকে সিট দিচ্ছি না। মুখটা গম্ভীর করে মেয়েটা উঠতে যাবে, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত ওইখানেই বসুন, পরে না হয় কোনো এক সময় এক্সচেঞ্জ করে নেওয়া যাবে। আমি আবারও বললাম, আচ্ছা আপনি তো দিনাজপুরে যাচ্ছেন, এখানে কোথায় এসেছিলেন, চাকরি করেন বুঝি? তখন বলল, না, আমি এখানে চাকরি করি না, আমি এখানেই পড়াশোনা করি, ইনকোর্স নিয়ে লাস্ট সেমিস্টার। আপনি? আমি এইখানে একটা ছোটোখাটো চাকরি করি। আচ্ছা, আমার পানি নেওয়া হয়নি, তাই পানিটা নিয়ে আসি। কথাটি বলেই আমি গাড়ি থেকে নেমে গেলাম। 2 প্যাকেট চিপস, জুস আর 1 বোতল পানি নিয়ে মেয়েটার পাশে বসলাম। মেয়েটাকে একটা চিপসের প্যাকেট দিলাম। মেয়েটা ধন্যবাদ বলল। 1 মিনিটের মধ্যেই গাড়ি চলতে শুরু করলো। আর কোনো কথা হলো না মেয়েটার সাথে। আমি সিটে পিছন দিকে হেলান দিয়ে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে নিলাম। হালকা সাউন্ড দিয়ে গান শুনছি, আর আত্মাটা কেমন জানি ধক ধক করছে। ইয়ারফোন খুলে পকেটে রাখলাম। একটু পানি খেয়ে আবারও সিটে হেলান দিলাম। কোনো এক ঘোরের মধ্যে চলে গেলাম। ভাবতে লাগলাম আমার সেই পুরনো স্মৃতি, আমি কেমন ছিলাম আর কিভাবেই বা এই ঢাকা শহরে আসলাম। এসব ভাবতে ভাবতে ফিরে গেলাম 12 বছর পূর্বে। আমরা 5 ভাই বোন, সবার বড় ভাই, তারপর 2 বোন, আমি চতুর্থ, আর শেষ হলো আমার পিচ্চি বোন। বড় বোন দুটার বিয়ে হয়ে গেছে। সে সময় আমি অষ্টম শ্রেণীতে পড়ি, আর আমার পিচ্চি আমার 4 বছরের ছোট, সে ক্লাস 4-এ পড়ে। ছোটবেলা থেকে আমরা 2 ভাই বোন খুব দুরন্ত, দুজনেই মিলে বাড়িটা খুব মাথায় তুলে রাখি। সবাই আমাদের অনেক আদরও করত। আমার বোন যখন খুব ছোট ছিল তখন মাঝে মাঝে কান্না করত। ওর কান্নাটা কেন জানি আমার মোটেও সহ্য হতো না। তার জন্য মাকে অনেক বকাবকি করতাম। এতে মা বিরক্ত হতো, তাতে কোলে নিত, আর আমার পিচ্চি বোনটি চুপ করে যেত। তখনই কেমন জানি একটা শান্তি অনুভব করতাম। এরপর যত দিন যায় আমার পিচ্চি বোনটি কেমন জানি আমার হয়ে গেল। সব সময় আমার সাথেই থাকতো আমার পিচ্চি। শুধু খাওয়া ও ঘুমানোর সময় ও মার কাছে থাকতো। যখন আমি ক্লাস 8-এ উঠলাম তখন কেমন জানি সবকিছু পরিবর্তন হতে শুরু করলো। যেখানে আমি সারাদিন সবার সাথে দুষ্টুমি করলেও কেউ কিছু মনে করতো না, এখন কেমন জানি সবাই রাগ করে, আমাকে অনেক বকাঝকা করে, মাঝে মাঝে গায়েও হাত তোলে।
আমাকে যখন কেউ বকা দেয় বা মারে তখন আমি কান্না করি, আর না করি আমাকে মারলেও আমার পিচ্ছে আমার আগেই কেঁদে দিত। আমার পিচ্ছে তো ছোট, সে আর কি বুঝবে, তাই হয়তো না জেনেই ভয় কেঁদে দিত। এরপর দেখা যেত তার কান্নায় বিরক্ত হয়ে তাকেও বকাঝকা করত। যেদিন আমাকে মারতো বা বকাঝকা করত সেদিন পিচ্চিটা এক মুহূর্তের জন্য আমার কাছ ছাড়তো না, আমার সাথেই ঘুমাতো। কিছুদিনের মধ্যেই আমার ভাইয়ার বিয়ে হয়। বাড়িতে নতুন ভাবি এলো, সে আমাদের অনেক আদর করে, এতে আমাদের বকাঝকা কমে আসে। আমারও কিছুটা পূর্বের দিন ফিরে আসি, আবার আনন্দ মেতে থাকি, হাসি ঠাট্টা তামাশা ফাজলামি করে। কিছুটা শান্তি ফিরে আসে আমাদের মনে। কিন্তু 1 বছর যেতে না যেতেই আবারও সে আগের মতো অবস্থায় ফিরে আসে। আমাদের দুষ্টুমিগুলো আর কারো সহ্য হয় না। আমার পিসি ক্লাস 5-এ, সে ছোট, তাই তাকে তেমন কিছু বলা হতো না। সব ঝড় যেত আমার উপর দিয়ে। সবাই বলতো যেমন ভাই তেমন বোন। যে কারণে একটু অশান্তি সৃষ্টি হলে আমার উপর সবার নজর পড়তো। আমার দোষ থাকলেও আমাকে বকতো, না থাকলেও আমাকে বকতো। আমি হয়ে গেছি সবার দু চোখের বিষ। কোনো কিছু হলেই বলতো, সব দোষ দীপের, নিজে তো ভালো হবে না, বোনটাকেও ভালো হতে দিবি না। নিজে তো কোনো আদব কায়দা শেখেনি, আর বোনটাকেও বানাচ্ছে তার মতো। যেদিন বকাঝকা শুনে চুপ করে থাকতাম সেদিন শুধু বকা দিয়ে শান্ত থাকতো, আর যেদিন আমি কিছু বলতাম সেদিন কপালে মার জড়তো। আগে গালি দিত বাবা, মা, ভাইয়া, আর এখন ভাবিও যুক্ত হয়েছে। আমরা অনেক দুষ্টু হলেও লেখাপড়ায় অনেক ভালো ছিলাম। আমি ছিলাম ক্লাসে ফার্স্ট বয়, তাই ক্লাস 9-এ উঠে আমি সায়েন্স নিলাম। আমার পিচ্ছে এবার ক্লাস 5-এ, সেও পড়ালেখায় খুব ভালো। এখন পর্যন্ত তাকে কেউ কাটাতে পারেনি। আমি 9-এ উঠে সায়েন্স নেওয়ায় আমার পিসিটা অনেক খুশি। কে যেন তাকে বলেছে ডাক্তার হতে হলে সায়েন্স নিয়ে পড়তে হয়। সে একদিন স্কুল থেকে আসার সময় হোঁচট খেয়ে পড়ে পায়ে ব্যথা পায়। সে কাঁদতে কাঁদতে বাড়ি এসে সোজা আমার কাছে আসে আর বলে, দাদা ভাই, তুই একদিন ডাক্তার হবি আর আমার ব্যথা লাগলে সারিয়ে দিবি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আসতে করে একটা হাসি দিই, তারপর তার পায়ে মুভ স্প্রে করে দিই। একদিন দেখলাম আমার পিচ্চুটা একটা পেয়ারার দাঁত দিয়ে ছিলে ফেলছে, এখন খাবে। ওর এটা একটা অভ্যাস, পেয়ারা কোষা কখনোই খায় না। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম, সেখান থেকে ভালো দেখে আরও 2টা পেয়ারা নিয়ে আসলাম। এসে বোনকে বললাম, দেখতো এই পেয়ারা 2টা ভালো না খারাপ? ও বলল ভালো। আমি সাথে সাথে ওর হাত থেকে পেয়ারাটা নিয়ে একটা কামড় দিলাম। বললাম, তুই ওই 2টা খা, আমি এটা খাবো। আমি কামড় দেওয়ার সাথে সাথে সে মা বলে চিল্লানি দিল আর কান্নার ফান করতে লাগলো। মা আসলো, এসে দেখে আমি তার ছিলানো পেয়ারাটা খাচ্ছি। এই পিচ্ছে আবার এটার জন্য মার কাছে নালিশ করলো। মা সাথে সাথে আমাকে টেনে একটা থাপ্পড় দিল। এত জোরেই মারছিল যে হাতের 4টা আঙুল আমার গালে বসে গেছিল। মা আমাকে থাপ্পড় মেরে আরো অনেক কথা শুনিয়ে দিল। সবচেয়ে যে কথাটা খারাপ লাগলো, তুই নিজেও শান্ত থাকবি না, আর কাউকে শান্তিতে থাকতেও দিবি না। ভালোভাবে থাকতে পারলে থাক, আর না পারলে তুই মরে যাচ্ছিস না কেন? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। মায়ের বকুনি আর মায়ের সাথে আমি আগে থেকেই পরিচিত, কিন্তু আজ মা সামান্য একটা পেয়ারার ব্যাপারের জন্য আমাকে মারতে বলল। মায়ের আঘাত যত না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই কথাটাতে। একদিন আমি ওর পেয়ারা খেয়েছি বলে এতক্ষণ কান্নার অভিনয় করেছিল, কিন্তু যখন মা আমাকে থাপ্পড় মারল আর বকাঝকা করলো তখন দেখি তার কান্না থেমে গেছে, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে। আমি ওর দিকে একবার তাকালাম, দেখি অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর পেয়ারাটা আবার ওর হাতে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। রাতে বোনটি আমার ডাকছে। দাদা ভাই, এই দাদা ভাই, ওঠ না, তুই খাবি না? আমি চুপ। দাদা ভাই, এই দাদা ভাই, ওর তাড়াতাড়ি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু তুই আর আমি আছি। আমি খাবো না, তুই খেয়ে শুয়ে পড়। দরজা না খুলেই বললাম। তুই না খেলে আমিও খাবো না, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। দরজার উপাস থেকে বোন বলল। আমি একটু অবাক হলাম।
বলে কি এই পিচ্ছি? যেখানে আয় বাড়ির কেউ আমার একটা খবরও নিল না, সেখানে এই পিচ্ছি বলছে আমি না খেলে নাকি সে খাবে না। আমি জানি পিচ্ছি বোন আমার ক্ষুধা সহ্য করে থাকতেই পারে না। ও সারা দিনে কয়বার যে খায় সে নিজেও জানে না। তাই উঠে দরজা খুললাম, দেখি বোন আমার হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। নিমিষে আমার চোখে জল ভরে উঠল। পিচ্ছি আমার দিকে একবার তাকিয়ে রুমে ঢুকে পড়ল, বলল, যা হাত মুখ ধুয়ে আয়। আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসলাম। বোন বলল, হা করো। আমি তাই করলাম। বোনটি আমার পরম মামতাই আমাকে খাওয়াই দিতে লাগলো। কেন জানি আমার চোখে জল এসে গেল। বোনটিকে বললাম, তুই খাবি না? ও বলল, তুই আগে খা, তারপর আমি খাবো। আমি ওর হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ওকে বললাম, নে তুই খা। ও সাথে সাথে কেঁদে দিল। আমি ওকে খাওয়াই দিলাম। আমি বললাম, কাঁদছিস কেন পাগলি? ও বলল, আমি তো মিশে মিশে কান্না করার ভান করছিলাম তখন, আর মা তোকে মার দিল। মা মারবে জানলে আমি কখনোই মাকে ডাকতাম না। আমি বললাম, আমি জানি। আমরা দুজনেই খাওয়া করে আমরা রুমে শুয়ে পড়লাম। এখন আমি অনেক শান্ত। আগের মতো দুষ্টমি আর করি না। বাড়ির কারোর সাথে তেমন কথাও বলি না। সারাদিন শুধু পড়া নিয়ে বসে থাকি। আর যা খুনসুটি করি সব আমার পিচ্চির সাথে। আমি ওর সাথে যাই করি না কেন, সেদিনের পর থেকে আর কারোর কাছে আমার নামে কোনো অভিযোগ করেনি। এভাবে যায় আমার দিন, একা একা। 1 বছর পর এই পৃথিবীতে আসে আরও একটি নতুন প্রাণ। আমার ভাই ও ভাবির কোলে আলো করে আসে ছোট্ট ভাবি। দেখতে অনেক কিউট হয়েছে। তখন সবার মুখেই হাসি, আমার মুখেও। পরিবারের সবাই আনন্দিত। এবার আমি ক্লাস 10-এ আর আমার পিচ্চি 6-এ। আমি এসএসসির প্রিপারেশন নিচ্ছি। একদিন ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে হাঁটছিলাম। আমার বোনও সাথে ছিল। আমার বোন বাবুর হাত ধরে খেলা করছিল। কখনো কখনো গাল টেনে দিচ্ছিল। এতে বাচ্চাটি কান্না শুরু করে দেয়। আমার আবার বাচ্চার কান্না একেবারে সহ্য হয় না। অনেক চেষ্টা করি বাবুর কান্না থামানোর, কিন্তু কান্না থামছেই না। তাই দৌড়ে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছিলাম। তখনই বিপত্তি ঘটল। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, কিন্তু বাবুকে কোনো আঘাতই পেতে দেয়নি। কারোর পড়ে যাওয়ার শব্দ শুনে বাবুর মা উঠে আসে। এসে দেখে আমি পড়ে গেছি আর বাচ্চাটা আমার কাছেই আছে। আমি পড়ে যাতে বাবুও কেন জানি চুপ হয়ে গেল। কিন্তু আমাদের ওই অবস্থায় দেখে বাবুর মা বাবুকে আমার কাছ থেকে টেনে নিয়ে আমার গলে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। অনেক বকাঝকা শুরু করে। মরণও হয় না তোর, কোলে নিতে পারিস না, নিস কেন? আমার মা সব শুনতে পাচ্ছে, তবুও কিছুই বলে না। ভাবি শুধু তার ছেলের কথাই ভাবলো, আমার কথা একটুও ভাবলো না। আমি ব্যথা পেয়েছি কিনা সেদিকে তার কোনো খেয়ালই নেই। আমি পড়ে গিয়ে আমার চিবুক কেটে গিয়ে রক্ত পড়ছে, সেটাতে তার কিছুই যায় আসে না। সে বকতে বকতে চলে গেল। আমি উঠে সোজা আমার রুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বের হলাম। দেখি বোন স্যাভলনের বোতল হাতে দাঁড়িয়ে আছে। পিচ্চি স্যাভলন লাগিয়ে দিল, আবারও বলল, মুভে স্প্রে করে দিয়ে। আমি একটু হেসেই বললাম, ধুর পাগলি, মুভ স্প্রে করলে আরো বেশি জ্বলবে। ও বলল, আচ্ছা তাহলে থাক। এভাবে দিন যাচ্ছিল আমাদের। প্রতিনিয়ত আমাকে সবার বকা শুনতে হয়। এত কথা শুনতে আমার আর মোটেও ভালো লাগছে না। কথায় কথায় সবার একই কথা, তুই মরিস না কেন? সবাই আমাকে মরতে বলে। মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি মরে যায়। কিন্তু আমার পিচ্চির দিকে তাকালে আমার আর কোনো কষ্ট থাকে না। অনেক মায়াভরা মুখ তার। ওর দিকে তাকিয়ে আমি হাজার কষ্ট সহ্য করতে পারি। তবে তখনই খারাপ লাগে যখন আমার কষ্ট দেখে পিচ্চিটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলে। কয়েকদিন পর বাবুর আকিকা, তার নতুন নাম দেয়া হবে, আর সাথে আমার পরীক্ষা। ঠিক আমার পরীক্ষার সময়ই বাবুর আকিকা পড়ে। এদিকে অনুষ্ঠান আর একদিকে আমার পরীক্ষা। অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমার পরীক্ষা নিয়ে কারোর কোনো যায় আসে না। মাঝে মাঝে দেখছি বোন আমার রুমে উকি দিচ্ছে। যেদিন অনুষ্ঠান সেদিনও আমার পরীক্ষা ছিল, তারপরের দিনও আছে। বাড়িতে অনেক আত্মীয় এসেছে। আমার 2 বোন এসেছে। তারা একবার করে এসে আমার সাথে কথা বলে গেছে। আমার পরীক্ষা শুনে আমাকে ভালো করে পড়তে বলে সেইখান থেকে চলে গেছে। সারা বাড়িটায় হই হুল্লার, এক মুখরিত।
শুধু একটি রুমের দরজা বন্ধ করে আমি বই পড়ছি। আমারও অনেক ইচ্ছা করছে বাইরে গিয়ে আমিও আনন্দ করি, সাথে আমার ভয়ও কাজ করছে যদি ভুল কিছু করে ফেলি, আর সবার সামনে যদি আমাকে মারে। বাড়ির লোকের কাছে অপমান সহ্য হলেও অন্য কারোর সামনে অপমান সহ্য করতে পারবো না, তাই আর বাইরে গেলাম না। তাছাড়া পরের দিনই আমার পরীক্ষা, পড়াও তো দরকার। অনুষ্ঠান মিটে গেল, পরের দিনই সবাই বাড়ি চলে গেল। শুধু ভাবের বোন নুরিকে দেখলাম, সে নাকি কয়েকদিন পর যাবে। নুরি আর আমার বোন আবার একই ক্লাসে পড়ে, তাই পড়ার বই নিয়ে কোনো টেনশন নাই, তাই সে থেকে গেল। তারা দুজনেই ক্লাস 7-এ। একদিন হয়েছে কি, আমি রুমে বসে বই পড়ছিলাম। আমার আর একটা মাত্র লিখিত পরীক্ষা বাকি আছে, তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা। তখন বোন আর নুরি আমার রুমে ঢুকলো। বোন বলল, দাদা ভাই লুডো খেলবি? আমি বললাম নিয়ে আয়। বোন লুডো নিয়ে আসলো। আমরা তিনজন অনেক মজা করে লুডো খেলছি আর হাসি ঠাট্টা করছি। এভাবে হাসতে হাসতে ফাজলামি করে আমি নুরিকে বললাম, নুরি, অনেক তো বড় হয়ে গেলেই, চল এবার বিয়েটা করে ফেলি। আমার ভাই তোর বোনকে আর আমি তোকে, কেমন হবে বলতো? আর তুই দিন দিন যা দেখতে হচ্ছিস, একেবারে ফুলটুচি। আমার কথা শুনে বোনও নুরি দুজনেই হাসছে। নুরি বলল, আগে আরো বড় হই, তারপর। এখনো আমি অনেক ছোট। বলেই আবারও হাসতে শুরু করলো। কিন্তু আমাদের সবারই হাসি ঠাট্টা বেশিক্ষণ আর স্থায়ী হলো না, কারণ কথাগুলো তাদের সাথে সাথে আমার ভাবিও শুনে ফেলছিল। এতে ভাবি অনেক রাগ করে, সে এসে আমার দুই গালে দুইটা ঠাস ঠাস করে মেরে দেয়। বোন ও নুরি দুজনেই অবাক। তখন ভাবি বকতে বকতে নুরির হাত ধরে টেনে নিয়ে চলে যায়। তখন যেটা হয়েছিল সেটা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু ও রাতে যেটা হলো সেটা সহ্য করার মতো না। ভাই ওর অফিস থেকে বাসায় আসে, আসার কিছুক্ষণ পর ভাই ফ্রেশ না হয়ে আমার রুমে আসে। এসে আমার হাত ধরে আমাকে টেনে চড় মারতে মারতে রুম থেকে আমাকে টেনে বের করে। সেখানে সবাই ছিল। তখন আমার পিচ্চি ও নুরিও ছিল ওইখানে। সবার সামনে ভাই তার কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারা শুরু করে, সেই সাথে বকতে থাকে, এই বয়সে খারাপ হয়ে গেছিস, এত বাজে ব্যবহার তোর, অতটুকু মেয়ের সাথে তুই খারাপ কাজ করিস। জীবনে কোনোদিন এত মায়ের খাইনি। ভাইয়ার ভীষণ কথা শুনে বুঝতে পারলাম ভাবি ভাইয়াকে অনেক কিছু বানিয়ে বলেছে। এদিকে আমার চিৎকার শুনে আমার পিচ্চি আর নুরি দুজনেই কেঁদে ফেলেছে। এইসব কথা শোনার পর সত্য মিথ্যা যাচাই না করে আমার বাবা মাও তার মায়ের সায় দেয়, সেই সাথে আমাকে আরও বেশি করে বকতে থাকে। আর আম্মু বলছে, কোন পাপের ফলে যে এরকম একটা ছেলে জন্ম দিয়েছি যে আল্লাহ জানে। এইটা মরে না কেন? এইটা মরলেই তো আমরা একটু শান্তি পাই। এর পরের দিন থেকে আমি আর কারোর সামনে যাই না, শুধু পরীক্ষা দেওয়ার সময় রুম থেকে বের হয়ে পরীক্ষা দিতে যাই, আবার ফিরে এসে সরাসরি আমার রুমে ঢুকি। আর খাওয়া দাওয়াটা আমার পিচ্ছি সময় মতো করাই দেয়। 10 দিন হয়ে গেল আমার পিচ্চিকে ছাড়া আর কাউকে দেখিনি, আর তারাও আমার রুমে কখনো আসেনি। আর আমিও তাদেরকে আমার দরকার পড়লেও ডাকিনি, শুধু মনে মনে শান্তি সঞ্চয় করে আমার পরিকল্পনা আঁকছি। আগামীকাল আমার শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা, এটা দিলেই আমার এসএসসি পরীক্ষা শেষ হবে। এতক্ষণে আমার সব পরিকল্পনা করা হয়ে গেছে। দেখছি আমার পিচ্চি আজ কেন জানি আমার পিছনে ঘুরঘুর করছে। আমি ওকে ওর রুমে গিয়ে পড়তে বলছি, ও চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর চলে আসছে। আমি আবার তাকে ওর রুমে পাঠাই দিচ্ছি। এখন রাত 9টা বাজে। এই মাঝে পিচ্চি আরও কয়েকবার আমার রুমে এসে উকি ঝুঁকি দিয়ে গেছে বললে ভুল হবে। আমি ওকে পড়তে পাঠাইছি। কিছুক্ষণ পর আমার পিচ্চিকে ডাক দিলাম, ও এসে আমার সাথে আড্ডা দিতে লাগলো। তবে আজ কেন জানি ওর কণ্ঠস্বর আলাদা মনে হচ্ছে, খুবই ধীরে ধীরে কথা বলছে। ওকে আমার খাবার নিয়ে আসতে বললাম। খুবই তাড়াতাড়ি ও খাবার নিয়ে আসলো, খাবার থালাটা আমার সামনে রাখলো। আমি ওকে খাওয়াই দিতে বলতেও ও কেমন জানি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর ও ছোট্ট হাত করে আমাকে খাওয়াই দিতে লাগলো। আজ আমাকে খাওয়াই দেওয়ার সময় দেখলাম ওর ছোট্ট হাতটি কাঁপতেছে। ও হয়তো কিছুটা বুঝতে পারছে যে আমি কিছু একটা করতে যাচ্ছি,
তাই বারবার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু মুখে কিছুই বলছে না। আমাকে খাওয়াই বোন কিছুক্ষণের মধ্যে বাইরে চলে গেল। একটু পর ও নিজেই খাওয়া করে আবার আমার রুমে আসলো। আমি বোনকে আমার বিছানায় ঘুমাতে বললাম। ও শুয়ে পড়ল। আমি ওর সাথে সাথে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ দুই ভাই বোন গল্প করলাম। ওকে অনেক ভালো ভালো কথা বললাম। কিভাবে একা চলতে হয় সেটাও কিছুটা বললাম। আমরা গল্প করছি আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে পিচ্চি বোন আমার ঘুমিয়ে পড়ল। একটু পর আমি ওর কপালে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। এতক্ষণে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ছে। তখন আমি আমার পরিকল্পনা মতো কাজ শুরু করলাম। আমার কয়েকটা ছবি দেওয়ালে ঝোলানো ছিল, সেগুলো খুলে নিলাম। আমার পিচ্চির কয়েকটা ছবি নিলাম। একটা পুরো পরিবারের ছবিও নিলাম। যে ছবিগুলোতে আমি ছিলাম না সেগুলো রেখে দিলাম। দেওয়ালে ঝোলানো একটি ফ্রেমে দেখতে পাচ্ছি একটি ছবির একপাশে আমাকে একটুখানি দেখা যাচ্ছে। সেখানে আমি নিজেকে বড়ই বেমানান মনে করলাম। তাই কলমের লিপ খুলে আমার ছবির অংশটা কলমের কালি দিয়ে কালো করে দিলাম। তারপর বাড়ির আর কোথায় আমার কিছু আছে কিনা খুঁজতে শুরু করলাম। যা পেলাম সব কিছু আমার রুমে নিয়ে আসলাম। রুমে এসে আমার ব্যাগ গোছাতে শুরু করলাম। বেশি কিছু নিলাম না। 2টা শার্ট, 2টা টি শার্ট আর 2টা প্যান্ট। আমার পরীক্ষার অ্যাডমিট কার্ড সাথে নিলাম। এছাড়া প্রয়োজনীয় কিছু কাগজ আর কিছু ছবি। বাকি যেসব কাপড় চোপড় কাগজ ছবিগুলো ছিল সেগুলো নিয়ে আমি বাড়ির বাইরে চলে আসলাম। আমাদের বাড়ির পাশে আমাদের যেই আম বাগানটা আছে ওইখানে গিয়ে ওই সবগুলো পুড়িয়ে ফেললাম। পুরানো শেষ হলে বাড়ি ফিরে আসলাম। এসে 2টা চিঠি লিখলাম, একটা মা বাবার জন্য আর একটা আমার জীবন আমার কলিজার টুকরো পিচ্চির জন্য। চিঠি 2টা লিখে বিছানায় এসে শুয়ে পড়লাম। কাল প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে ওই দিক দিয়েই বাড়ি ছেড়ে চলে যাব। ভাবতেই কেমন জানি লাগছে, চোখগুলো জলে ভরে যাচ্ছে। আবার ভাবছি আমি আমার পিচ্চি ছাড়া কিভাবে থাকবো। একটানা 10 দিনও আমি ওকে ছাড়া কোথাও থাকিনি, আর এখন ওকে একেবারেই ছেড়ে চলে যাব। ভাবতেই আমার গাটা শিউরে উঠছে। বাইরের পৃথিবীটা কেমন হবে? আমার জন্য ভালো হবে না অনেক কঠিন হবে? আবার ভাবছি এখানে আমার সবাই থেকেও আমি ভালো নেই, আমি সবার কাছে অবহেলিত। বাইরে না হয় হব, তবুও নিজের মানুষের কাছে এত আঘাত পেতে হবে না। অন্য কেউ আঘাত করলে সেটা সহ্য করে নিব, কিন্তু আমার আপন মানুষের প্রতিনিয়ত দেওয়া আঘাত আর কিছুই সহ্য হচ্ছে না। এসব ভাবছি আর ঘুমানোর চেষ্টা করছি। আজ কিছুতেই ঘুম আসছে না। এভাবে ভাবতে ভাবতে আরও কতক্ষণ পর ঘুমিয়ে পড়েছিলাম মনে করতে পারি না। সকালে যখন ঘুম থেকে উঠলাম দেখি বোন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও আমার সাথে থাকলেই এমন করে ঘুম ভাঙায়। ও যেদিন আমার কাছে থাকে কোনোদিনও সেদিন ওর আগে ঘুম থেকে উঠতে পারিনি, আজও পারলাম না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কখন উঠছিস? অনেকক্ষণ হলো। ডাকিসনি কেন? তোকে ঘুম পাড়াচ্ছিলাম তাই। তুই তো এভাবে আমাকে ঘুম পাড়িয়ে দিস, তাই ভাবলাম আজ একটু আমিও তোকে ঘুম পাড়িয়ে দিই। সকালে পড়তে বসিসনি? না, আমার পড়া কমপ্লিট আছে। আচ্ছা, স্কুলে যাবি না? যাবো তো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। সকাল 9টায় বোনের স্কুল, তাই 8:30টায় বাড়ি থেকে বের হয়। আর আমার পরীক্ষা সকাল 10টায়। আমাকে 9টায় বাড়ি থেকে বের হতে হবে। তার মানে এই বাড়িতে আমি আর মাত্র 2 ঘন্টা আছি। তারপর আমার ঠিকানা হবে নতুন কোনো জায়গা, যেখানে আমার কোনো পরিচিত নেই, যে সেইখানে হয়তো আমাকে শাসন করার কেউ নেই, ভালোবাসারও কেউ নেই। বোনকে খাওয়া দাওয়া করে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দিলাম। 8টার দিকে বোনকে ডাক দিলাম। বোনকে ডেকে হাতে একটা চকলেট দিলাম, দিয়ে বললাম, ভালো করে লেখাপড়া করবি, তোকে অনেক বড় হতে হবে। ও কেমন রহস্যময়ভাবে আমার দিকে তাকালো। ওকে আমার বুকে জড়িয়ে নিলাম, ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। আমার চোখ দুটো পানিতে পড়ে গেছে, খুব কান্না পাচ্ছে এখন। জানি না আর কবে ওকে দেখতে পাবো, তাই বুক ফেটে কান্না আসছে। বোনকে পাঠিয়ে দিলাম ওর স্কুলের জন্য। তারপর কিছু চকলেট আর বোনের চিঠিটা টেবিলের উপর রাখলাম। বোনের জন্য টেবিলের উপর ড্রয়ারে একটা ছবি রাখলাম, আর নিচের ড্রয়ারে বাবা মার জন্য লেখা চিঠিটা রাখলাম। তারপর বাড়ি থেকে ব্যাগ
কাঁধে বের হলাম। গন্তব্যস্থল আমার পরীক্ষা সেন্টার। তারপর সেইখান থেকে অজানা কোনো উদ্দেশ্যে রওনা দিব। বাড়ির দরজা পেরিয়ে পিছনের দিক তাকিয়ে একবার শেষবারের মতো আমার বাড়িটা দেখে নিলাম। তারপর হাঁটা শুরু করলাম। পরীক্ষা দিয়ে সোজা দিনাজপুর চলে গেলাম। ওইখানে গিয়ে বাসের ঢাকার টিকিট কেটে সিটে বসে পড়লাম। এতক্ষণে আমার বোনটি বাড়িতে আসার সময় হয়ে গেছে। হয়তোবা বাড়িতে এসে আমার রুম চলে গেছে চকলেট নেওয়ার জন্য। কিন্তু বোন আজ যেমন অনেকগুলো চকলেট পাবে, তেমনই সাথে একটা চিঠি পাবে। হয়তোবা চিঠিটাও হাতে নিয়ে পড়া শুরু করে দিয়েছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় সোহাগী বোন আমার, প্রথমেই বলছি, আমার চিঠি পড়ে একদম মন খারাপ করবি না, আর কান্না তো ভুলেও না। তুই যখন চিঠিটা পড়বি তখন আমি তোর থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি। জানি তুই প্রতিদিনের মতো স্কুল থেকে এসে সোজা আমার রুমে তোর চকলেট নিতে চাপি। দেখ, আজ তোর জন্য অনেক চকলেট রেখে গেছি। তোর তো আবার স্কুল থেকে এসে আমার কাছে চকলেট না নিলে মন খারাপ হয়। আমার উপর অনেক রাগ করে বসে থাকিস। তখন আবার অনেক কিছু করে দ্বিগুণ চকলেট দিয়ে গল্প শুনিয়ে তোর রাগ ভাঙাতে হয়। তাই তোর পাওনা চকলেট দিয়ে গেলাম। হ্যাঁ, তোকে যেটা বলছিলাম, তোর পড়াশোনাটা ঠিকঠাক মন দিয়ে করবি। তোকে অনেক বড় হতে হবে। তুই ভালো রেজাল্ট করলে আমি তোর জন্য পুরস্কার পাঠাবো। তুই আমার খবর পাবি না জানি, কিন্তু আমি তোর খবর ঠিকই পেয়ে যাব। বাবা মার কথা শুনে চলবি, আর এমন কিছু করবি না যার জন্য তোর এই দাদাভাই অনেক কষ্ট পায়। সবার সাথে মিলেমিশে থাকবি। আমার কথা ভেবে মন খারাপ করবি না। আমার কথা মনে পড়লে আমার এই চিঠিটা পড়বি। জানিস, তোকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। জানি না তোকে ছাড়া কিভাবে থাকবো। তাই তোর স্মৃতির স্বরূপ তোর অনেকগুলো ছবি নিয়ে যাচ্ছি। আর বাড়ির কোথাও যাতে আমার স্মৃতি না থাকে তার জন্য সবকিছু মুছে দিয়ে যাচ্ছি। সারা বাড়ি খুঁজলেও তুই আমার একটা স্মৃতি খুঁজে পাবি না। আমার সব স্মৃতি পুড়ে ফেলেছি, সাথে আমার কাপড়গুলোও। জানি এখন তুই আমার আলনার দিকে তাকাবি, কিন্তু দেখ, ওইখানে কিছুই নাই। এবার আমার টেবিলের উপর ড্রয়ারটা খুলে দেখ, ওইখানে তোর আর আমার একটা ছবি আছে। আমার কথা মনে পড়লে ওই ছবি আর চিঠিটা দেখবি। এগুলো তোর কাছে স্মৃতি করে রেখে যাচ্ছি। আর আমি যে চলে যাচ্ছি এটা কাউকে বলার দরকার নেই। তোকে দেওয়া এই চিঠিটা কাউকে দেখাবি না। শুধু দেখ, কতদিন পর তাদের আমার কথা মনে পড়ে। তারা যেদিন আমার কথা তোকে জিজ্ঞাসা করবে সেই দিন টেবিলের নিচে ড্রয়ারে বাবা মার জন্য একটা চিঠি রেখেছি, ওইটা তাদের হাতে দিয়ে দিবি। তোর কিছু বলা লাগবে না। জানিস, তোকে আমি একদিনের জন্য ভুলতে পারবো না, কারণ দেখতে তো পাচ্ছিস এই বাড়িতে তুই ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, তুই আমার বোন না, তুই আমার মা। তোর মতো করে মা কোনোদিন আমায় ভালোবাসেনি, এত আদর করে খাওয়াই দেয়নি। সত্যি আমার মাঝে মাঝে খুব ইচ্ছা হতো তোকে মা বলে ডাকি। আমার খুব কষ্ট হচ্ছে রে বোন, তোকে ছেড়ে যেতে। তোর কথা মনে পড়তেই চোখ পানিতে ভেসে যাচ্ছে। যখন চিঠিটা লিখছিলাম তখন তুই ঘুমাচ্ছিলি, খুব মায়াবী লাগছিল তোকে। দেখ, তোকে ছেড়ে চলে যাব, কিন্তু তোকে জড়িয়ে ধরে কাঁদতেও পারছি না, আর কিছু লিখতেও পারছি না রে বোন। চোখ জলে ভেসে যাচ্ছে। ভালো থাকিস পিচ্ছি বোন আমার। নিজের ঠিকঠাক যত্ন নিবি, নইলে কিন্তু রাগ করব আর অনেকগুলো বকা দিব। ইতি তোর হতভাগা দাদাভাই দীপ। আমার সকল ভাবনা জুড়ে শুধু আমার পিচ্ছি। ওর জন্য মনটা খুব খারাপ। চোখ দিয়ে অনিবার্য পানি পড়ছে। গাড়ি চলতে শুরু করলো। আমি গাড়ির সিটে হেলান দিয়ে ভেজে চোখ দুটো বন্ধ করে নিলাম। এই যে শুনছেন, বগুড়া চলে এসেছে। আপনি কি কিছু খাবেন না? মেয়েটার ডাকে চোখ মেলালাম। বুঝতে পারলাম পুরনো কথা ভাবতে ভাবতে আবার চোখগুলো ভেজে গেছে। আমি আমার হাতের ঘড়িটার দিকে তাকালাম, দেখি 6:15 বাজে। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আমি মেয়েটিকে বললাম, আসলে আমার খাওয়ার তেমন ইচ্ছা নেই, আপনি যেতে পারেন। মেয়েটি বলল, এতটা পথ জার্নি করছেন, অন্তত পক্ষে হালকা কিছু খাবার খেয়ে নেন। মেয়েটিকে প্রথম থেকে আমার কেন জানি কিছু পরিচিত পরিচিত মনে হচ্ছিল। তাই আর কথা না বাড়িয়ে বললাম, চলেন। ফুড গার্ডেনের ভিতরে গেলাম।
একটি টেবিলের পাশাপাশি 2টি চেয়ারে বসলাম। আমি খাবারের অর্ডার করলাম। মেয়েটি চেয়ারে বসেই মোবাইল মেসেঞ্জার অন করলো। অন্য একটি মেয়ের সাথে চ্যাট করছিল, হয়তো ওই মেয়েটির নাম দীপশিখা। একটি মেসেজে রিপ্লাই দিয়ে মেয়ে উপরে মেসেজ দেখার জন্য উপরে গেল। মেসেজগুলো দেখতে লাগলো। এতক্ষণে খাবার এসে গেছে, মেয়েটি খাচ্ছে আর দীপশিখার আগের মেসেজগুলো দেখছে। ওইখানে একটা ছবি দেখতে পেলাম, কারোর একটা বিয়ের কার্ডের ছবি হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার ওই বিয়ের কার্ডের পিকচারটা কি দেখতে পারি? মেয়েটি একটু ভেবে বলল, হ্যাঁ, দেখতে পারেন। এটা তো আর গোপনীয় কিছু না, বেশি কিছু তো আর চাচ্ছেন না, শুধু বিয়ের কার্ডের পিকচার দেখবেন। এটা বলেই মেয়েটি বিয়ের কার্ডের পিকচারটি ওপেন করে মোবাইলটি আমার দিকে বাড়িয়ে দিল। কার্ডটি দেখে আমি বিনস্ত হলাম। কার্ডে দেখে আর কি অবাক হব, অবাক হলাম কনে আর কনের ফুল অ্যাড্রেসটা দেখে, যে অ্যাড্রেসের সাথে আমি আগে থেকেই পরিচিত। আমি মেয়েটিকে আবারও জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমরা একসাথে এতটা পর জার্নি করছি, একসাথে খাবার খাচ্ছি, অথচ আপনার নামটা এখনো জানা হলো না। আপনার নামটা জানতে পারি প্লিজ? তাছাড়া আপনাকে কেন জানি আগে থেকেই কিছুটা পরিচিত মনে হচ্ছে। তখন মেয়েটি বলল, দেখেন মিস্টার, আপনার চাহিদা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাছাড়া আমরা একসাথে জার্নি করছি, খাবার খাচ্ছি, এতে আমার নামে কি সম্পর্ক? তখন আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, নাম বলতে হবে না, এটা তো বলেন যে মেয়েটা আপনার কি হয়, ফ্রেন্ড বুঝি? ফ্রেন্ড আবার রিলেটিভ দুইটাই। আসলে এই হচ্ছে একই সাথে আমার বান্ধবী প্লাস আমার বোনের ননদ। মেয়েটি খুব ভালো আর আমার বেস্ট ফ্রেন্ড। তাই ভালো তো। আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বিয়ে তো হয়ে যাচ্ছে, তা আপনারটা কবে হচ্ছে শুনি? পাত্র বুঝি ঠিক করা আছে? তাতে আপনার কি শুনি? আসলে ছেলেদের সাথে একটু হেসে কথা বললে, একটু লাই দিলেই ওরা মাথায় উঠে বসতে চায়। যেমন আপনি, যেই না আপনার সাথে একটু ভালোভাবে কথা বলেছি, তেমনি আপনি আমার সাথে ট্রাই মারার চেষ্টা করছেন। আসলে সব ছেলেরাই এক। যা বাবা, কি এমন কথা বললাম আমি? এইটুকুই তো ইয়ার্কি করলাম। তবে আমার কি মনে হচ্ছে জানেন, বিয়ে বাড়িতে আপনাদের সকলের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তাই? আচ্ছা কেন আপনার এমন মনে হলো বলেন তো শুনি। আরে না, এমনিতেই ফান করে বললাম। আচ্ছা, আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? আমারও কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে আগে কোথাও দেখেছি। হতেও পারে, পৃথিবী তো গোল। তাছাড়া আপনিও তো ঢাকায় থাকেন, আমিও ঢাকায় থাকি, আমাদের দেখা হওয়াটা মোটেও মিরাক্কেল কিছু না। তাই? কি জানি, হতেও পারে। হুম তাছাড়া আপনি তো পরিচিত হতে চান না, আপনি আপনার নামটাও বললেন না, তাই আমি কিভাবে আমার পরিচয় দিয়ে বলেন? তার থেকে ভালো হয় আমরা অপরিচিত হয়ে থাকি। এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনেই আবার গাড়িতে উঠে আসলাম। তখন মেয়েটি বলল, আপনি চাইলে এবার জানালার ধারের সিটে বসতে পারেন। তখন আমি বললাম, আমার এখানে প্রবলেম হচ্ছে না, আপনি বসে পড়েন। দুজনেই সিটে বসে পড়লাম। আমি আবার মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ড প্লাস রিলেটিভের বিয়ে, আর আপনি আজ যাচ্ছেন যে? আপনার তো আরও 10 দিন আগে যাওয়ার উচিত ছিল। আসলে ভার্সিটিতে কিছু ঝামেলায় পড়ে গেছিলাম, তাই যেতে দেরি হয়ে গেল। ও আচ্ছা বুঝলাম, এই নেন জুস খান, বলে আমি জুসের বোতলটা মেয়েটির দিকে বাড়িয়ে দিলাম। মেয়েটি একটুখানি খেয়ে আবার বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বাকিটুকু খেয়ে নিলাম। তারপর আর কিছুক্ষণ কথা বলে আমি আবার বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। এসএসসি পরীক্ষা দিয়ে সোজা ঢাকায় চলে এসেছি। যখন ঢাকায় পৌঁছাই তখন অনেক রাত, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, বিধায় সারা রাত বাস কাউন্টারের পাশে দাঁড়িয়েছিলাম। সকাল হতে পাগলের মতো চারিদিক ছোড়াছড়ি করছি। এই নতুন জায়গা, কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। খাওয়া দাওয়ার কিছুই নেই, শুধু একটি কাজের খোঁজ, এদিক সেদিক ছোড়াছড়ি করছি। এভাবে সারাটা দিন অতিক্রম করে চলেছি। সারাদিন অনেক জায়গায় ঘুরলাম, অনেক লোককে কাজের কথা জিজ্ঞাসা করলাম, কেউ আমাকে কাজের রাখলো না। একসময় সন্ধ্যা ঘনিয়ে এলো,
এই ব্যস্ত ঢাকা শহরে আমি কিছুই চিনি না। এদিকে ক্ষুধার জ্বালায় পেট কামড়াচ্ছে, তাই সন্ধ্যায় একটি ছোট্ট হোটেলে ঢুকলাম কিছু খাওয়ার জন্য। খাবার মুখে তুলতেই আমার পিচ্চি বোনটার কথা মনে পড়ে গেল। নতুন জায়গার নতুন খাবার, কোনো স্বাদ পেলাম না, তবুও খিদার চোটে খেলাম। বাড়িতে থাকলে আমি না খেলে পিচ্চির বোনটা খাওয়াই দিত। হোটেল থেকে খেয়ে বের হলাম। রাতে ঘুমিয়ে আসছে। আমার জন্য এখন একটা থাকার জায়গা এবং কাজের কোনোটাই জোগাড় করতে পারিনি। রাত যখন গভীর হচ্ছে তখন একটা টং দোকানের পাশে এসে দাঁড়ালাম। দোকানটা বন্ধ করে ফেলেছে, তাই সেই দোকানের পাশেই রাতটি কাটানোর সিদ্ধান্ত নিলাম। বুঝতে পারছি আজকে রাতটা জেগে জেগে কাটাতে হবে। ঘুমিয়ে গেলে আমার ব্যাগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই খুব ঘুম পাওয়া সত্ত্বেও রাত জেগে কাটালাম। পরের দিন সকাল হতেই আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ির বড় গেটে একটি ছোট্ট সাদা কাগজে লেখা, কাজের লোক লাগবে। আমি সেই বাড়ির গেটে গেলাম। ওই বাড়ির দারোয়ানকে ডেকে জিজ্ঞাসা করলাম, কাজের লোক লাগবে কি? দারোয়ান আমাকে ওইখানে থাকতে বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই এক মহিলা সহ দারোয়ান ফিরে আসলো। মহিলাটি কাছে আসতেই আমি ওনাকে সালাম দিলাম। মহিলাটি প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ করতে পারবে? আমি উত্তরে শুধু জি ম্যাডাম বললাম। তারপর তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কাজ করতে পারবে তো? আর কবে থেকে কাজ করছো? তোমাকে দেখে কিন্তু কাজের ছেলে মনে হচ্ছে না। আমি বললাম, আসলে ম্যাডাম আমি গতকালকেই প্রথম ঢাকায় এসেছি, আগে কখনো কাজ করিনি। তবে আমি আমার সাধ্যমতো আপনার কাজ করে দেওয়ার চেষ্টা করব। আর যেটা পারবো না সেটা না হয় আপনি একটু শিখিয়ে দিবেন। আমি কখনোই আমার কাজের অবহেলা করব না। আমি ভাবছি যেভাবেই হোক সেই কাজটা আমাকে পেতেই হবে। দরকার হলে পায়ে ধরবো, তবুও কাজটা আমার চাই। কাজটি হারানোর ভয়ে আমার চোখে জল এসে পড়েছে। ম্যাডাম আমার দিকে কেমনভাবে যেন আমার দিকে তাকালেন। হয়তো আমার ছলো ছলো চোখ দেখে কিছু বোঝার চেষ্টা করেছেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল কোথায় ছিলে? তোমার কি থাকার মতো জায়গা আছে? না। আমি না বলতেই উনি দারোয়ানকে একটি রুমের কথা বলে আমাকে ওইখানে নিয়ে যেতে বললেন। আমাকেও দারোয়ানের সাথে যেতে যেতে বললেন, মন দিয়ে কাজ করতে হবে, কিন্তু কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। আচ্ছা ঠিক আছে। আমার কাজ জোগাড় হয়ে গেছে জানতে পেরে আমি ওইখানে ওনাকে সালাম দিলাম। তারপর দারোয়ানের সাথে বাসার ভিতরে চলে গেলাম। দারোয়ান আমাকে একটি রুমে দিয়ে আবার গেটে চলে গেলেন। রুমটা মোটামুটি বড়ই। সেখানে একটি বিছানা করা ছিল। আমি বিছানায় শুয়ে রেস্ট নিছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। দরজায় টোকা পড়তেই ধরফড়িয়ে উঠলাম। দেখি দরজায় ম্যাডাম দাঁড়িয়ে আছেন। আমি উঠেই বসতে ম্যাডাম আমার রুমে আসলেন। বললেন, মনে হয় তুমি অনেক ক্লান্ত। তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। জি ম্যাডাম, 2 রাত 2 দিন পর্যন্ত ঘুম হয়নি। 1 রাত বাস কাউন্টারে আর 1 রাত টং দোকানের পাশে বসে কাটাইছি, তাই ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারিনি। ম্যাডাম আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কে কে আছে আমার পরিবারে। আমি বললাম। তারপর আমার লেখাপড়া জানতে চাইলেন। আমি বললাম আমি এবার এইচএসসি পরীক্ষা দিলাম। উনি কেমন যেন রহস্যময়ভাবে আমার দিকে তাকালেন। হয়তোবা ভাবছেন আমি মিথ্যা বলছি। তিনি আবারও আমাকে জিজ্ঞাসা করলে, তুমি কি সত্যি সত্যি এসএসসি দিয়েছো এবার? আমি বললাম জি ম্যাডাম। তিনি আবারও বললেন, আচ্ছা বলো তো, তোমার পরীক্ষা কবে শেষ হয়েছে? আমি বললাম ম্যাডাম পরশু আমার লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, আর আমি পরীক্ষা দিয়ে ওই দিক দিয়ে সোজা ঢাকায় চলে এসেছি, বাড়িতে যাইনি। আমি ব্যাগ থেকে আমার অ্যাডমিট কার্ডটা বের করে ওনার হাতে দিলাম। উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? তোমার বাড়ির লোকজন তো মনে হয় এতক্ষণে তোমায় অনেক খুঁজছে, চিন্তা করছে তোমার জন্য। আসলে ম্যাডাম একজন ছাড়া কেউ হয়তো এখনো জানতেই পারেনি যে আমি আর বাসায় নাই। আচ্ছা তুমি যে চলে এসেছো, তোমার খারাপ লাগছে না? সত্যি কথা বলতে ম্যাডাম আমার পিচ্চি বোনটার জন্য খুব কষ্ট হচ্ছে। জানি সে আমার জন্য আমার রুমে বসে অনেক কান্না করতেছে, তবে সেটা সে আর কাউকে বুঝতে দেবে না। খুবই ছোট্ট আমার পিচ্চি, কিন্তু সব বোঝে। আর আমার কথার অবাধ্য সে কখনোই হবে না। আচ্ছা তুমি যে বললে তোমার আসার খবর কেউ জানতে পারবে না, আর তোমায় খুঁজবে না কেন? আসলে আমি আমার পরিবার আগাছার মতো ছিলাম, তাই আমি চলে এসেছি। আমার বাড়িটাকে একটু আগাছা মুক্ত করলাম। আপনি বলছেন আমার বাড়ির লোক আমাকে খুঁজবে, সেটা কেউ কখনোই করবে না।
কারণ একই বাড়িতে আছি, অথচ 10 দিন থেকে আমাকে কেউ কোনো খবরই নেয়নি। আমার বাবা মা না, শুধু আমার পিচ্ছি ছাড়া। বোন আমাকে অনেক ভালোবাসে তো তাই। ও আচ্ছা, আজ তাহলে তুমি রেস্ট নাও, কাল থেকে মন দিয়ে কাজ করিও, কেমন? জি আচ্ছা ম্যাডাম। কথাটা বলেই ম্যাডাম আমার রুম থেকে চলে গেল। রাত্রিবেলা বোনের কথা খুব মনে পড়ছিল। জানি না পিচ্ছিটা কেমন আছে, কি করছে। না, আবার এখনো কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পর ম্যাডাম খাওয়ার জন্য ডাক দিলেন। খাওয়ার পর আমার ডায়েরিতে কিছু অনুভূতি লিখে রাখলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল হতেই আমার কাজ শুরু হলো। বাজার করা, ঘর ঝাড়ু দেওয়া, ফুল গাছে পানি দেওয়া আর ফার্মেসেই খাটাই আমার কাজ। আমি আমার সব কাজ খুব মনোযোগ দিয়ে করি। কাজের তেমন একটা চাপ থাকে না, প্রতিদিনই একই কাজ করতে হয়। ম্যাডাম অবশ্য মাঝে মাঝে বাইরে পাঠিয়ে দেন কাজ করে নিয়ে আসার জন্য। এক্ষেত্রে তিনি খুবই ভালোভাবে বুঝিয়ে দেন কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে। আসলে ম্যাডাম অনেক ভালো ছিলেন। আমি যখন আমার বাড়িতে ছিলাম তখন আমার সবাই ছিল, কিন্তু সবাই আমার আপন হয়েও আপন ছিল না, শুধু পিচ্ছি ছাড়া কথা বলার মতো আর কেউ ছিল না আমার। আর এইখানে আমার সবাই পর, সবাই অপরিচিত, তবুও এইখানে আমি অবহেলিত না। আমি বাসার সব কাজ খুব ভালোভাবেই করতাম, তাই খুব তাড়াতাড়ি বাড়ির সবার কাছে ভালো ছেলে হয়ে পরিচিত হলাম। ম্যাডাম মাঝে মাঝে এসে আমার সাথে গল্প করতো। উনি কখনো কখনো এমন আচরণ করতো মনে হতো আমি ওনার পরিবারেরই একজন। আমি সবসময় ওনাকে ম্যাডাম বলেই ডাকতাম। একদিন তিনি আমার সাথে গল্প করছিলেন, হঠাৎ তিনি আমাকে ম্যাডাম বলে ডাকতে মানা করে দিলেন। উনি বললেন, যেহেতু তোমার এখানে আপন কেউ নাই, তাই তুমি আমাকে আন্টি বলে ডাকবে। আচ্ছা। তারপর থেকে আমি ওনাকে আন্টি আর ওনার স্বামীকে আঙ্কেল বলেই ডাকি। এভাবে খুব সুন্দরভাবে আমার দিন কাটতে লাগলো। তবে একটা দিনও আমি আমার পিচ্ছিকে ভুলতে পারিনি। প্রতিদিনই তার জন্য আমার যে অনুভূতি হতো, আর তার সবটুকু আমি আমার ডায়েরিতে লিখে রাখতাম। মাঝে মাঝে তো ওর ছবিগুলো দেখে কেঁদেই দিতাম। এভাবে 2.5 মাস হয়ে গেল আমি এই বাসায় আছি। আমার কাজ আর সততা দেখে আন্টি ও আঙ্কেল খুবই খুশি। যখন আমি এখানে আসি তখন আমার কাজের বেতন নিয়ে কোনো আলোচনা হয়নি, আর এই 2.5 মাসে আন্টি আমার বেতন নিয়ে আলোচনাই করেননি। আমারও তেমন টাকার দরকার পড়েনি, তাই আমিও করিনি। তবে প্রতি সপ্তাহে আমার হাত খরচের জন্য আন্টি আমায় কিছু টাকা দিতেন। সেখান থেকে কিছু টাকা খরচ করতাম, কিছু রেখে দিতাম। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। আমি আমার বাসার পাশের কম্পিউটারের দোকানে গিয়ে রেজাল্ট নিলাম। আমার রেজাল্ট দেখে খুশিতে আমার চোখে পানি এসে গেল, কারণ যে রেজাল্ট হয়েছে তার থেকে আর ভালো রেজাল্ট যে নেই। কম্পিউটারের দোকানদারও আমাকে কংগ্রাচুলেশনস জানালো। তারপর রেজাল্ট নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আন্টি আমার রুমে বসে আছে। প্রায় 3 ঘন্টার মতো বাইরে গেছিলাম, তাই আন্টি একটু বকা দিল। কিন্তু তার এই বকাতে রাগ করা যায় না, কারণ এই বকা হলো আবেগের বকা, তাতে মিশে আছে হারিয়ে ফেলার ভয়। তারপর আন্টি আমার মুখের দিকে তাকালেন। আমার ছলো ছলো চোখ দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কাঁদছো কেন? আরে আমি একটু বকা দিলাম তাতেই তোমার কাঁদতে হবে? আমি বললাম, না আন্টি, কিছু হয়নি, এমনিতেই বোনটার কথা আজ খুব মনে পড়ছে। তিনি বললেন, আচ্ছা কিছু হয়নি তো তোমার রোলটা দাও, আজ তোমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে জানো তো? কতক্ষণ থেকে তোমার রোল নেওয়ার জন্য এখানে বসে আছি আর তুমি নেই। তখন আর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। কয়েক ফোঁটা নোনা পানি আমার গাল বেয়ে গড়িয়ে পড়ল। আমার বাবা মাও আমার পরীক্ষার সময় আমায় আর আমার পরীক্ষা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিল না। আমার একটুও কেয়ার নেয়নি, আর ইনি আমার কেউ নন। অথচ আমার রোল নেওয়ার জন্য নাকি অনেকক্ষণ থেকে এইখানে বসে আছেন। তখন আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম, আর কাপা হাতে আমার রেজাল্টটা আন্টির দিকে বাড়িয়ে দিলাম। আন্টি আমার হাত থেকে কাগজটা নিলেন, দেখতে পেলেন এটা আমার রেজাল্ট। তিনি ভালো করে আমার রেজাল্ট দেখলেন। তারপর তিনি অবাকভাবে আমার দিকে তাকালেন। আমি এখনো কাঁদছি। তিনি আমার চোখের পানি দেখে ধরা কথাই বললেন, আরে বোকা ছেলে, কাঁদছিস কেন? চোখের পানি মুছে ফেল আর দাঁড়া, আমি আসছি। বলেই চলে গেলেন।
ইনি কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন। ফিরে এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বললেন। যা মিষ্টি নিয়ে আয়। আমি দেখলাম আমার রেজাল্ট দেখে আন্টিও অনেক খুশি হয়েছে। খুশিতে ওনার চোখেও ছলছল করেছে। আমি টাকা নিয়ে দোকানে মিষ্টি আনতে গেলাম। মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বাসায় চলে এলাম। এসে মিষ্টির প্যাকেটটা আন্টির হাতে দিলাম। উনি প্যাকেট থেকে একটি মিষ্টি বের করে আমার মুখের সামনে ধরলেন। আমি হাত দিয়ে মিষ্টিটা নিতে যেতেই উনি বললেন। আবার আমার চোখে পানি এসে গেল। পিচ্চির কথা মনে পড়ে গেল। অনেকদিন হয়ে গেল ওর ওই ছোট্ট হাত দিয়ে আমাকে খাওয়াই দেয় না। আজ থাকলে আমাকেও খাওয়াই দিত, আমিও খাওয়াই দিতাম। চোখের পানি দিয়ে আমার গাল ভিজে যাচ্ছে। সেই পিচ্ছির শেষবারের মতো খাওয়াই দিচ্ছিল। ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে। আমি মিষ্টিটা নিয়ে আন্টিকে সালাম করে ওনার কাছে দোয়া চেয়ে নিলাম। রাত হয়ে গেছে। আজ বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। পুরনো স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। আচ্ছা, ওরা কি একবারও আমার কথা মনে করছে? যদি একদিনও আমার খোঁজ নিয়ে থাকতো তাহলে অবশ্যই পিচ্চি ওদেরকে আমার দেওয়া চিঠিটা দিয়ে দিয়েছে। কারণ ওকে তো তাই করতে বলেছিলাম। যে চিঠিতে লেখা ছিল আমার মনের কিছু অবাক্ত কথা। কথাগুলো ছিল এমন। প্রিয় মা বাবা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। জানি তোমরা যেদিন এই চিঠিটা পাবে সেদিন আমি কোথায় আছি সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আচ্ছা বাবা ও মা, তোমরা বলো তো আমি ঠিক কবে থেকে বাড়ি ছেড়ে চলে গেছি? জানি বলতে পারবে না। যেদিন আমি চলে এসেছি তার আগের রাতে চুপি চুপি আমি তোমাদের রুমে গেছিলাম, শুধু তোমাদেরকে শেষবারের মতো দেখতে। সেই রাতে তোমাদের রুমে যে বড় ক্যালেন্ডারটা আছে, ও রাতে সেদিনের তারিখটাতে একটা গোল দাগ দিয়ে এসেছিলাম। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের এত সুন্দর ক্যালেন্ডারটা দাগ দিয়ে নষ্ট করার জন্য। যদিও খুব ছোট করে দাগ করেছি, বড় করে দিলে তো আবার তোমরা রাগারাগি করবে। তখন আবার আমার জন্য আবার বোনটাকেও কথা শোনাতে হবে। আচ্ছা মা, তোমাদের কি একটুবারও আমার কথা মনে পড়ে না? আমি জানি না বোন কতদিন পর তোমাদেরকে এই চিঠিটা দিতে পারবে। আসলে আমি তো ছিলাম তোমাদের পরিবারের এক উটকো ঝামেলা, তাই না মা? তাই তো আমি চলে গিয়ে তোমাদের সেই ঝামেলা থেকে মুক্ত করে দিলাম। সত্যি বলছি মা, আমি খুবই তক্ত ও বিরক্ত। আমাকে তোমাদের এই অবহেলা করা, বকাঝকার, মারধর করা, আমাকে কথায় কথায় মারতে বলা, এগুলো আর আমার একদমই সহ্য হতো না মা। জানো মা, তোমাদের আমার সাথে এমন আচরণ করায় আমি খুবই কষ্ট পেতাম। ঘরে বসে দিনরাত কাঁদতাম আমি। কান্নায় যখন আমি ভেঙে পড়তাম তখন একজন এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। খুব শান্তি পেতাম মা। তখন আমি ভাবতাম মা তুমি এসেছো, তুমি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমায় আদর করে দিচ্ছ। সুখে বুকটা ভরে যেত মা। কিন্তু জানো মা, যখনই আমি আমার মাথা তুলে পেছনে তাকাতাম তোমাকে আমি কখনোই দেখতে পাইনি। আমি দেখতাম আমার পিচ্চি বোন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জানো মা, তখন আমার দুই ভাই বোন মিলে দরজা জানালা লাগিয়ে দিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কান্না করতাম। তখন মনটা অনেক হালকা হতো। জানো মা, এভাবে আমার পিচ্চি বোনটাকে কখনোই যে তোমার জায়গাটি দিয়ে দিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি। সে একমাত্রই ছিল যে একসাথে আমার মা বাবা ভাই বোন সব। জানো মা, এরকম একটা বোন থাকলে আর কারোর দরকার হয় না, এমনকি বাবা মারও না। জানো, তখন খুব খারাপ লাগতো যখন আমার জন্য তোমরা আমার বোনটাকে খুব বকতে। তখন আমি খুব কষ্ট পেতাম। ও তখন খুবই ছোট। তোমাদের কি ওকে না বকলে হয় না? তোমরা যেদিন আমার জন্য বোনকে খুব বকতে সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মরে যাব। তোমাদের কথায় কথায় মরতে বলাটাকে সত্যি করে দিব। জানো মা, আমি একদিন মরতেও গিয়েছিলাম কিন্তু মরতে পারিনি। জানো মা কেন মরতে পারিনি? যখন আমি রশিটা ঝুলিয়ে চেয়ারটা সরাই দিতে যাব তখনই একটি মুখ আমার মনে জল জল করে ভেসে উঠল। জানো সেটা কার মুখ? সেটা তোমার মুখ না মা, সেটা আমার বোন মায়ের মুখ। মনে হচ্ছিল এই বুঝি দৌড়ে এসে বলতেছে, দাদা ভাই চকলেট দে, দাদা আজ ভাত খাওয়াই দে। এভাবে আর মরা হয়ে উঠিনি। তবে আজ থেকে তোমরা আমাকে মৃত ভাবতে পারো। আমি তোমাদের কাছে আর কোনোদিন দাবি নিয়ে আসবো না। শুধু আমার বোন, আমার পিচ্ছির বেলায়
তোমরা কোনো কিছু বলিও না। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার পিচ্ছিকে তোমরা কষ্ট দিও না। আমার মতো তাকে অবহেলা করিও না। সে তো শুধু আমার বোন না, মা। সে তো তোমাদেরও মেয়ে। শুধু শুধু আমার জন্য কেন তাকে কষ্ট দাও? আমি চলে যাচ্ছি মা। শুধু আমার বোনটাকে একটু ভালো রেখো, সুখে রেখো, আর ওর একটু ভালো করে যত্ন নিও। আমি আর কিছু লিখতে পারছি না মা। লিখতে গেলে হাতটা কেঁপে কেঁপে উঠছে। আমি এইখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। ইতি, তোমাদের আগাছা দ্বীপ। বোনটার জন্য খুব খারাপ লাগছিল। কেন জানি মনে হচ্ছিল সেও আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। তখন ভাবলাম আমাকে আমার বোনের জন্য কিছু করার দরকার। সেই দিন থেকে একটু একটু করে টাকা জমাতে শুরু করলাম। এরপর আর কিছুদিন কেটে গেল। আমি একদিন আন্টির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার শহরে আমার স্কুলে আসলাম আমার মার্কশিট নিতে। সেখানে এসে আমরা এক বন্ধুর সাথে দেখা পেলাম। সেও একই কাজে আসছে। আমি যেই এইখানে এসেছি এটা সে যেন কাউকে না বলে, তার জন্য ওর কাছে অনুরোধ করলাম। আর আমার পিচ্চির খবর রাখতে বললাম। ওকে আমার বাসার ফোন নম্বরটা দিয়ে আমি আমার কাজ শেষ করে সেই দিন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা এসে পাশে একটা কলেজে ভর্তি হলাম। এইভাবে বাসার কাজ করে আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে রাখলাম। কাজ করে আবার পড়ালেখা করা অনেকটা কষ্টের, তবুও সেই কষ্টটা আমি করতাম। সারাদিন কাজ করতাম আর অনেক রাত পর্যন্ত বই পড়তাম। মাঝে মাঝে আমার পিচ্ছির কথা খুব মনে পড়তো। ওর জন্য অনেক খারাপ লাগতো। তাই প্রতিদিনই ওকে নিয়ে কিছু না কিছু ডায়েরিতে লিখে রাখতাম। একদিনের জন্য আমি ওকে ভুলতে পারি না, আর ওকে ভুলে থাকতেও চাই না। এইভাবেই দিন অতিবাহিত হচ্ছে। আমি কলেজে যাওয়ার খুব কম সুযোগ পেতাম। গেলেও সাদামাটাভাবে যেতাম। আর আমার তেমন ভালো কোনো পোশাকও ছিল না যে হিরো মার্কা স্টাইলে নিয়ে কলেজ যাব। আমি এখানে পড়াশ্রিত, তাই আমার ফ্যাশন শোভা পায় না। তাছাড়া আমি তো একটি সাধারণ কাজের ছেলে। কখনো হয়তো ভুলে একটা ময়লা কাপড় পরে কলেজে চলে যাই। তাই কলেজে কেউ আমার সাথে মিশতে চায় না। আমিও চেষ্টা করি। কলেজের বন্ধু বান্ধবীরা আমাকে গায়া খ্যাত বলে। আমি কিছু মনে করি না। ঢাকা শহরে সবাই স্মার্ট, কলেজের ছেলে মেয়েরাও তো আরও, শুধু আমি ছাড়া, কারণ আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করতে হয়। একদিন আমি ক্লাস শেষ করে হেঁটে বাসায় যাচ্ছি। তখন আমার পাশে একটি রিক্সাওয়ালা এক চাকা গর্তে পড়ে যায়। রিক্সা থেকে একটি মেয়ে পড়ে যাচ্ছিল। মেয়েটি লাফ দিয়ে রিক্সা থেকে নামলো, কিন্তু শরীরে ভার কন্ট্রোল করতে না পেরে ড্রেনে পড়ে যাচ্ছিল। তাই আমি হাত বাড়িয়ে মেয়েটির একটি হাত ধরে ফেললাম, ওকে টেনে আনলাম সেফ জায়গায়। মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার ক্লাসমেট। তখন মেয়েটি আমার দিকে তাকিয়ে ঠাস করে একটি চর বসিয়ে দিল। মেয়েটি বলছে, তুই আমার হাত ধরলি কেন? আপনি ড্রেনে পড়ে যাচ্ছিলেন, তাই আপনার হাতটা ধরছিলাম। তুই আমার হাত ধরাতে আমি ড্রেনে পড়ে গেলি বেশি খুশি হতাম। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? এই কথা বলে মেয়েটি আমার গালে আরও কয়েকটা ঠাস ঠাস করে দিয়ে চলে গেল। আমি মুখটা ভার করে মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখনই একটি লোক এই ছেলে, এই ছেলে। বলে কাকে যেন ডাকছে। আমি মাথা উঁচু করে ওনার দিকে তাকাতেই উনি আমার ইশারা করে ওনার ওইখানে যেতে বলছেন। আমি ভয় পেয়ে গেলাম। এইমাত্র একটা মেয়ের হাতে চর খেয়েছি। উনি এখানে ছিলেন, নিশ্চয়ই দেখেছেন আর ভাবছেন আমি মনে হয় খারাপ কিছু করেছি, তাই মেয়েটি মেরেছে। এখন ইনি আবার ডেকে হয়তো আমাকে মারবে। আমি ওইখানে দাঁড়িয়েছিলাম। লোকটি আবার আমাকে ডাকলো। আমি ভয়ে ভয়ে লোকটির দিকে যেতে লাগলাম। তিনি আমার একটি হাত ধরলেন। ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। লোকটি বলল, দেখে তো সাদাসিধে শান্ত ছেলে মনে হচ্ছে, তা মেয়েটার হাত ধরতে গিয়েছিলে কেন? ও পড়ছে পড়ুক, ড্রেনের চোবানি খাক, তাতে তোমার কি? শোন, এই শহরে কেউ কারোর নয়, তাই পরবর্তীতে নিজে থেকে কারোর উপকার করতে যাবা না। তোমার ভয় নেই, আমি সব দেখেছি, তোমার কোনো দোষ ছিল না। বলে লোকটি বিদায় নিল। আমি বাড়ি চলে এলাম। এর কিছুদিন পর কলেজে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা হলো। আমার পিচ্ছির ইচ্ছা আমি ডাক্তার হব, তাই এবারও সায়েন্স নিয়ে পড়ছি। যখন আমাদের রেজাল্ট দিল তখন পুরো কলেজ কয়েকদিন পিনপতন নীরবতা। আসলে কি এমন হয়েছিল যার জন্য সবাই চুপ? ভাবতেই অবাক লাগছে।
আসলে কি এমন হয়েছিল যার জন্য এই নীরবতা? হ্যাঁ, অবশ্যই অস্বাভাবিক কিছু হয়েছিল। আমাদের কলেজে এত স্মার্ট, এত মেধাবী স্টুডেন্টের মধ্যে সায়েন্স ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল গায়া, আনস্মার্ট খ্যাতমার্কা ছেলেটি। সেও আবার অন্যের চেয়েও অনেক মার্কস বেশি পেয়ে। যেদিন কলেজের রেজাল্ট দেয় সেই দিন কলেজে রেজাল্ট নিতে গিয়েছিলাম। তারপর 3 দিন কলেজ যায়নি। এত কাজ করে রেগুলার কলেজ যাওয়া অসম্ভব, তাই কলেজ না গেলেও বাসার কাজ করে গভীর রাত পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করি। তারপরের দিন যেদিন কলেজ গেলাম, গিয়ে দেখি পুরো দৃশ্যটা পাল্টে গেছে। যেখানে আমি কলেজে ঢুকতেই সবাই আমাকে টিস করতো, আমাকে দেখলে অন্য স্টুডেন্টরা বলতো, দেখ গর্ত থেকে উঠে এসেছে। আবার কেউ বলতো, দেখো সবাই মিস্টার খেত কলেজে ঢুকলো। ক্লাসরুমে ঢোকার সময় কেউ কেউ বলতো, আরে খেত সাহেব এসেছে, ওকে বসতে দে। আমি ওদের এমন সব কথা শুনেও নির্ভক হয়ে থাকতাম। ক্লাসে ঢুকে যে বেঞ্চটাই কেউ বসে না, সেই বেঞ্চটাতে বসতাম আর নীরবে ক্লাস করে যেতাম। কারণ একবার ক্লাসে ঢুকে দেখি কোনো বেঞ্চ খালি নেই। আমি কি আমার এক ক্লাসমেটের পাশে বসে যাই। তখন সাথে সাথে ছেলেটি আমাকে বলে, ওই খেত, বসার আর জায়গা পাইলি না, আমার কাছেই তোকে বসতে হলো। এরকম আরও কয়েকটা অগত্য ভাষায় ব্যবহার করে ছেলেটি। আমাকে ওই বেঞ্চে রেখে বাকি ফ্রেন্ডদের নিয়ে উঠে চলে গেল। তারপর থেকে আর কারোর কাছে কোনোদিন বসিনি। আমিও দেখেছি ক্লাসের শেষের দিকে কোনো একটা বেঞ্চ ফাঁকা পড়ে থাকে, আমি সেই বেঞ্চেই বসতাম। কিন্তু আজ কলেজে ঢোকার সময় কোনো আওয়াজ পেলাম না, কেউ আমাকে নিয়ে কিছুই বলল না। ক্লাসে ঢুকলাম, কেউ কোনো কথা বলছে না, সবাই শুধু মাঝে মাঝে আমার দিকে আরও চোখে তাকাচ্ছে। 1 বছর হয়ে গেছে এই কলেজে। শুরুর প্রথম দিকে কয়েকজন ছাড়া কারোর সাথে কোনোদিন কথা বলিনি, কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করিনি। এত কাজের চাপে ক্লাসের পর কোথাও দাঁড়ানোর সময় পর্যন্ত ছিল না। কলেজে এখন সবার টপিক আমাকে নিয়ে। আমার রেজাল্ট ওরা মেনে নিতে পারেনি। সেদিন কলেজে ঢুকেছি, শুধু দেখি সেই দিনের রিক্সা থেকে যে মেয়েটি পড়ে যাচ্ছিল, সেই মেয়েটি আমাকে ডাকছে আর আমার দিকে আসছে। আমি ভাবছি আজও বুঝি আমাকে কোনো কিছু বলে ছাড়ি মারবে, কিন্তু আমি তো কিছুই করিনি। তাই দাঁড়ালাম, দেখি আজ কি বলে। কিন্তু যা ভাবছিলাম তা হলো না। মেয়েটি এসে বলল, সরি। কেন? আসলে আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি এরকম ব্যবহারে অভ্যস্ত। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? বলেই হাত বাড়িয়ে দিল। আমি বললাম, দেখেন, আমি একটা খ্যাতমার্কা ছেলে। হঠাৎ আমার সাথে ফ্রেন্ডশিপ করাটা আপনার ঠিক হবে না। আপনি অনেক সুন্দর আর স্মার্ট, আমি একজন আনস্মার্ট গরিব ছেলে। আর জানেন তো, আমার এই হাত ড্রেনের ময়লার থেকেও অপরিষ্কার। তাই আমার হাতের সাথে আপনার হাতে ছোঁয়া লাগলে আপনার হাতটা অপরিষ্কার হয়ে যাবে। হয়তোবা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই আমার সাথে ফ্রেন্ডশিপ না করাই ভালো। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দাওনি? বললাম তো, আমি কিছু মনে করিনি। তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করছো না কেন? এমনিতেই আমার কোনো ফ্রেন্ডের দরকার নেই, তাই। কেন? দেখেন, আমি একটা বাড়িতে কাজ করি, সেখান থেকে কাজের ফাঁকে এখানে লেখাপড়া করছি। আমি এমনিতেই কাজের চাপে পড়ার সময় পাই না, তাই কলেজে নিয়মিত আসতে পারি না। আর ফ্রেন্ডশিপ করে আপনার সাথে সময় নষ্ট করে আমার পড়ার সময় কমিয়ে ফেলতে চাই না। তাই প্লিজ আমাকে ক্ষমা করবেন। বলেই চলে আসলাম। এতক্ষণ অনেকেই আমাদেরকে দেখছিল। আমি ক্লাসে এসে শেষের দিকে বেঞ্চটায় বসলাম। মেয়েটিও দেখি আমার পিছন পিছন আমার বেঞ্চটায় এসে বসলো। আমি ওর থেকে অনেকটা দূরত্ব রেখে বসলাম। এভাবে ক্লাস করে বাসায় চলে আসলাম। এরপর থেকে মেয়েটি প্রতিদিনই আমার সাথে কথা বলতে চাইতো। আমি আর ওর ডাকে সাড়া দেই না, কিন্তু প্রতিদিন একই বেঞ্চে বসে ক্লাস করি। আমাকে এখন আর কেউ খ্যাত বলে না। আমি সরাসরি কলেজে এসে ক্লাস করি আর সোজা বাড়ি চলে যাই। আন্টি আমার লেখাপড়ার প্রতি টান দেখে আমাকে এই সময় কাজ করতে দিতেন না। একদিন ক্লাস শেষ করে স্যারের সাথে দেখা করে বাড়ি যাচ্ছি। স্যারের সাথে দেখা করায় একটু দেরি হয়ে গেছে। আমি একটি রুমের পাশে আসতেই শুনতে পেলাম কেউ একজন বলছে, দেখিস, আমি ওই ছেলেকে নাকের জলে চোখের জলে করব। ওকে এমন ছেঁকা দিব যে সারা জীবন ভুলতে পারবে না। কাল কলেজে কি হয় দেখবি। আমি কলেজের গেটে আসলাম মাত্র, দেখে একটা বাচ্চা মেয়ে একটি কাগজ নিয়ে আমার দিকে দৌড়ে আসতেছে। বাচ্চাটি বলল, একটা আপু আপনাকে এটা দিতে বলল।
আমি কাগজটা নিতেই দেখি একটি মেয়ে সিএনজিতে উঠে চলে গেল। আমি বাসার পথে হাঁটতে হাঁটতে কাগজটি খুললাম। সেখানে লেখা ছিল, ভাইয়া কাল আপনাকে কেউ প্রপোজ করবে, আপনি সেটা ভুলেও অ্যাকসেপ্ট করবেন না। মেয়েটি আপনাকে ভালোবাসে না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য করবে, যাতে আপনি পরবর্তী খারাপ রেজাল্ট করেন। মেয়েটা শুধু আপনাকে ফাঁসানোর জন্য আপনাকে প্রপোজ করবে। আমি কাগজটি বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। পরের দিন তাই হলো। আমার সাথে যে মেয়েটি বেঞ্চে বসতো সেই মেয়েটি এসে সরাসরি আমার হাত ধরে কলেজে একপাশে টেনে নিয়ে গেল। মেয়েটির নাম ছিল বিনতি। একপাশে নিয়ে গিয়ে বিনতি বলল, শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। সে তো জানি। জানি মানে? কিছু বলবেন বলেই তো এইখানে টেনে নিয়ে আসলেন। ভালোই তো বোঝো। তা কি বলতে চাচ্ছি বুঝতে পারছো তো? না, এতটা বোঝার ক্ষমতা আমার এখনো হয়নি। দেখো, আমি সোজা মেয়ে, তাই সোজা সাপটা কথা বলছি। তো বলেন, কি বলতে চান? আমি তোমাকে পছন্দ করি। ও ও মানে? কিছু না। আপনি আমাকে পছন্দ করেনি কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসো না? তবে এখন থেকে বাসবে। জি না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? কারণ আপনি মুখে আমাকে ভালোবাসি বলতেছেন, কিন্তু আপনার মনে অন্য কিছু আছে। আপনার চোখ সেটা বলে। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব। দেখেন, আমি কোনো মায়ার জালে জড়াতে চাই না, তাই আমাকে জোর করবেন না প্লিজ। তুমি শুধু একটিবার আমাকে ভালোবাসার সুযোগ দাও, আমি কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। দেখেন, আমি গরিব ঘরের ছেলে, অন্যের বাসায় কাজ করে খাই। আপনি কখনোই আমার সাথে চলতে পারবেন না। তুমি শুধু একবার ভালোবেসে দেখো, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। তাই? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আজকেই আমরা বিয়েটা করে ফেলি। তারপর আমি যেইখানে থাকি সেইখানে দুজন থাকবো। কাল থেকে আর কলেজে আসার দরকার নাই। আমরা অন্যর বাসায় কাজ করে খাবো। কি? হ্যাঁ, কেন পারবেন না? আপনার হাওয়া বেরিয়ে গেল। আসলে তুমি একটা থার্ড ক্লাস ছেলে, তাই তোমার পরিকল্পনাও থার্ড ক্লাস। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসবো? জানি তো, আপনি এতক্ষণ আমার সাথে নাটক করছিলেন। আমি রাজি হলেই এই নাটকটা আর কিছুদিন করতেন, তারপর আমাকে ধোঁকা দিয়ে আমাকে কাঁদাতেন। আপনি আমার জীবনটা নিয়ে খেলতে চাইছিলেন। আসলে আপনার মতো বেয়াদব মেয়েদের জন্য ছেলেরা নষ্ট হয়ে যায়। ওই কুত্তার বাচ্চা, তোর মতো একটা রাস্তার ছেলের সাহস কি করে হয় আমাকে বেয়াদব বলার? এরকম আরো কিছু অকথ্য ভাষায় গালি দিয়ে আর কয়েকটা মেরে আমার গাল লাল করেও চলে যায়। আমি চুপ করে শুধু তাকিয়ে দেখি, কিছুই বলতে পারি না। সেদিন আমি আর ক্লাস করলাম না। মন খারাপ করে সোজা বাড়িতে চলে এলাম। আজ আমার বোনটির কথা খুব মনে পড়ছে। আমাকে কেউ মারলে, আমার মন খারাপ থাকলে ওই বোনটাই তো আমাকে একটু আদর করে দিত। আজ ওই এখানে নেই, তাই ওর আদরটা আমাদের পাওয়া হলো না। এরপর থেকে আর কলেজ তেমন যেতাম না। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। আমার ইন্টারের পরীক্ষা চলে এলো। পরীক্ষা দিলাম, অনেক ভালো হয়েছে পরীক্ষা। পরীক্ষার পর একদিন কলেজে গিয়ে এক স্যারের সাথে মেডিকেল নিয়ে কথা বললাম। তিনি আমাকে সবকিছু বুঝিয়ে দিলেন। আমার মনটা আরো খারাপ হয়ে গেল। বোনের কথা খুব মনে পড়ছে। তার অনেক ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। আমি ওর ইচ্ছে পূরণ করতে পারবো না ভেবে অনেক খারাপ লাগছে। কারণ কারোর বাসায় কাজ করে মেডিকেল পড়াটা অসম্ভব। তাছাড়া মেডিকেল পড়তে অনেক টাকার প্রয়োজন। সেদিন রাতে বোনকে খুব মিস করছিলাম, তাই বোনের জন্য একটি চিঠি লিখলাম। প্রিয় বোন, আশা করি ভালো আছিস। তোকে খুব মিস করছি রে। আজ খুবই তোকে মনে পড়ছে। তোর হাতে কতদিন থেকে খাওয়া হয়নি। আমার মাথায় হাত বুলিয়ে দিসনি। আমি প্রতিদিন সবসময় শুধু তোর কথাই ভাবি। জানিস, আমি মাঝে মাঝে তোকে স্বপ্নে দেখি তুই আমার কাছে আসিস। তোর ওই ছোট্ট হাতে আমায় খাওয়াই দিতেছিস। ঘুমানোর সময় আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিস। আমার কষ্ট হলে তুই আমাকে জড়িয়ে ধরে কাঁদতিস। আমার কপালে চুমু এঁকে দিতিস। আমার খুব ইচ্ছে করছে এখন ছুটে চলে যাই তোর কাছে। তোকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না রে। কেমন করে ভালো লাগবে বল? তুই ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নাই। তুই আমার মা, বাবা
ভাই, বোন, বন্ধু সব। তুই ছাড়া তো আর কেউ কখনো আমাকে আদর করেনি, তাই মাঝে মাঝে তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয় রে। জানি তুই আমার কথা সবসময় মনে করিস, মাঝে মাঝে আমাকে ভেবে কান্না করিস। শোন, তুই কখনোই কান্না করবি না, জানিস তো তোর কান্না আমি সহ্য করতে পারি না। না হলে কিন্তু আমি এক্ষুনি কান্না করে দিব। দেখ, তুই এখন বড় হয়ে গেছিস, এবার তুই ক্লাস 9-এ, জানিস আমার না মেডিকেল পড়া হবে না। আমি তোর স্বপ্ন পূরণ করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিস রে বোন। আমি ডাক্তার হতে পারবো না রে বোন, কিন্তু তুই তো পারিস, তুই ডাক্তার হবি। আমি তোকে ডাক্তার হিসাবে দেখতে চাই রে বোন। আমি বুক ফুলিয়ে বলতে চাই, আমার বোন ডাক্তার। দেখ বোন, অন্য সবার থেকে আমার দুনিয়াটা একটু আলাদা, তুই আমার স্বপ্নটা সত্যি করে দে। আর শোন, তোর এই সময় অনেক আবেগ কাজ করবে, তুই একদম ভুল পথে পা দিবি না, নিজের খেয়াল রাখিস। তোর কিছু হলে যে আমি খুবই কষ্ট পাই রে বোন। সর্বদা ভালো থাকিস তুই। এটি তোর হতভাগা দাদাভাই দীপ। কিছুদিনের মধ্যেই আমার ইন্টারের রেজাল্ট হলো। এবারও ইন্টার ভালো হয়েছে। আমি একটি পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম আর সেখানে ভর্তি হলাম। শুরু হলো আমার ভার্সিটি লাইফ। সবাই অনেক ভালো ভালো পোশাক পরে ভার্সিটিতে আসে, আমি আমার মতো করে এই ভার্সিটিতে যাই। আন্টি অনেক আগে থেকে আমার প্রতি মাসে আমার বেতনের টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন অযথা যাতে টাকা খরচ না করে ফেলি, তাই তিনি তখন আমাকে টাকা দিতেন না। কিন্তু আসার 5 মাস পর থেকেই তিনি আমাকে আমার বেতনের টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন, তোমার বেতনের অনেক টাকা আমার কাছে জমা হয়ে আছে, এখন তোমাকে দিয়ে দিই, না হলে একবার যদি খরচ করে ফেলি তখন আবার আমি সমস্যায় পড়ে যাব। একেবারে 5 মাসের বেতন টাকা দিয়েছিলেন আন্টি। তখন আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে সেইখানে টাকা জমাই। আমার পিচ্চি বড় হচ্ছে, তার জন্যও তো কিছু করার দরকার, তাই তার ভবিষ্যতের কথা ভেবে নিজে কষ্ট করে ওর জন্য টাকা জমাই। আমি ভার্সিটিতে যেতাম, আমার বাসার কাজও মনোযোগ দিয়ে করতাম। এভাবে আমার দিন পার হচ্ছিল। হঠাৎ একদিন আন্টি অসুস্থ হয়ে পড়েন, ওনাকে হাসপাতালে নেওয়া হয়। ওইখানে 4 দিন থাকার পর ওনাকে রিলিজ করে দেন। আন্টির উন্নত চিকিৎসার জন্য ওনাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওইখানে ওনাদের ছেলে মেয়ে দুজনেই থাকেন। পড়াশোনা শেষ করে ওনাদের ছেলে মেয়ে দুজনেই ওখানে সেটেল হয়েছেন। আমি তাদের কখনোই দেখিনি, আর ওরা আমি আসার পর একবারও দেশে আসেনি। তাই আন্টিকে ওইখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওনারা ওইখানে 6 মাসের মতো থাকবেন। তাই এই বাড়িতে থাকার জন্য আঙ্কেল ওনার ভাই এবং ভাইয়ের বউকে আসতে বললেন। ওনারা কয়েকদিনের মধ্যে চলে এলেন। 1 মাসের মধ্যে ওনাদের লন্ডন যাওয়ার সবকিছু কমপ্লিট হয়ে গেল। যাওয়ার আগে আন্টি আমাকে সাবধানে থাকতে বললেন আর দিয়ে গেলেন এক্সট্রা কিছু টাকা। তিনি বললেন, আসলে অনেকদিন তো থাকবো না, দরকার পড়লে কার কাছে চাইবি, তাই এই টাকাটা রেখে দে। আসলে আঙ্কেল আন্টি অনেক ভালো ছিলেন। যখন ওনারা চলে যাচ্ছিলেন তখন কেন জানি আমার মনটা খারাপ হয়ে গেল। চোখে পানি ছলছল করছে। আন্টি আমার দিকে তাকালেন, দেখতে পেলেন আমার চোখে পানি ছলছল করছে। উনি বললেন, আরে পাগল, কাঁদছিস কেন? মাত্র তো 6টা মাস, হয়তো তার আগেই চলে আসতে পারি। ভালোভাবে থাকিস কেমন? আমি বললাম, ঠিক আছে আন্টি। ওনারা লন্ডনে চলে গেলেন। তার কিছুদিন পরেই আমার লাইফ আবার পাল্টাতে শুরু করলো। নতুন যে আঙ্কেল আন্টি আর ওনারা ছেলেমেয়েরা এসেছেন, ওনারা আমাকে কিছুতেই সহ্য করতে পারেন না। প্রথম এমন করতো না। যখন জানতে পারলো আমি কাজের ছেলে হয়েও এই বাসায় থেকে লেখাপড়া করি, তখন থেকে শুরু হলো নির্যাতন। তারা আমাকে কোনো সময় ফাঁক রাখতো না, সবসময় কাজে লাগিয়ে রাখতো। তারা কিছুতেই চান না যে আমি একজন কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। একদিন আঙ্কেল কোথা থেকে যেন এসে আমাকে গাড়ি ধুইতে বলে। তখন আমি ঘর মুছছিলাম, তাই গাড়ি ধুয়ে দিতে একটু দেরি হচ্ছিল। তখন আঙ্কেল আমার কাছে এসে আমাকে ঠাস করে একটা চর মেরে বলে, তোকে একটা কাজ করতে বলছি আর তুই কথা শুনতে পাস না। তখন কিছু না বলে আমি গাড়ি ধুয়ে দিতে গেলাম। ঠিক তখনই আন্টি এসে দেখেন যে আমার পুরো ঘর মোছা হয়নি, আর তাতে আমি গাড়ি ধুয়ে দিচ্ছি। আন্টি আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যাওয়ার সাথে সাথে আমার বাম গাল আর ওনার ডান হাত। তোকে বললাম ঘর ভালো করে মুছতে, আর তুই গাড়ি ধুচ্ছিস? তুই তো একটা কাজও ঠিক করে করতে পারিস না। তোকে যে কিভাবে এতদিন কাজে রাখছে কে জানে। আমি তখন কিছু বলতে পারিনি, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম। সন্ধ্যার পর আর কাজ নেই, তাই ফ্রেশ একটু পড়তে বসলাম। কিছুক্ষণের মধ্যে আঙ্কেল ও আন্টি শোরগোল শুনতে পেলাম। কি যেন হারিয়ে গেছে। আমি ওইদিকে কান্না দিয়ে পড়তে শুরু করলাম।
কিছুক্ষণের মধ্যেই সবাই আমার রুমের দরজায় হাজির। তাদের সন্দেহ আমি নাকি আন্টির গলার সোনার চেন চুরি করেছি, কিন্তু আমি তো জানি আমি চুরি করিনি। তবুও তারা আমাকে জোরাজোরি করতে শুরু করলো। আমাকে চেনটি ফেরত দিতে বলা হচ্ছে। আমি বারবার বলছি আমি চুরি করিনি। অবশেষ তারা আমার রুম সার্চ করার সিদ্ধান্ত নিল। 2-1 জায়গায় খুঁজে আমার ব্যাগ খুঁজতে লাগলো। আমি তো জানি হাজার খুঁজলেও আমার রুম থেকে চেন বের হবে না, কারণ আমি তো চুরিই করিনি। কিন্তু সব কিছুর ভুল প্রমাণ করে আমার ব্যাগ থেকে সোনার চেনটি বের হলো। আমি বুঝতেই পারলাম না এটা আমার এইখানে আসলো কিভাবে। ওনারা চেন পাওয়ার সাথে সাথে আমাকে মারধর শুরু করলো আর বলল, তুই আজকেই এখান থেকে চলে যাবি। কোনো চোরের ঠাঁই আমাদের বাড়িতে হবে না। আমি ওনাদের পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি চুরি করিনি। আমি জানি না এই চেনটা আমার এইখানে আসলো কিভাবে। প্লিজ আমাকে বের করে দেবেন না। কিন্তু ওনারা আমার কোনো কথা শুনল না। আমার ব্যাগে আমার জিনিসপত্রগুলো কোনো রকমে গুছিয়ে দিয়ে আমাকে মারতে মারতে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এক নিমিষেই আমি আবার পথের ছেলে হয়ে গেলাম। আমার মাথায় কিছু আসছিল না। এত রাতে কোথায় যাব, কি করব? আমি আমার ব্যাগ দুটি কাঁধে নিয়ে একটি ফুটপাতের দোকানের সামনে এসে দাঁড়াই। কিছু ভেবেই পাচ্ছি না এখন আমি কি করব। দোকানটির সামনে বসে আছি অনেকক্ষণ ধরে। ঠিক সেই মুহূর্তে আমার ভার্সিটির ফ্রেন্ড শাওন আমার সামনে এসে দাঁড়ায়। ও হেসে জিজ্ঞাসা করে, কিরে, এখানে ব্যাগ বাট্টা নিয়ে কি করিস? কোথাও যাচ্ছিস নাকি? না রে, কোথায় যাব না। আজ আঙ্কেল আন্টি বাসা থেকে বের করে দিয়েছে। এত রাতে আর কোথায় যাব, তাই এইখানে থাকবো ভাবছি। কি কিন্তু তোকে এভাবে বাড়ি থেকে বের করে দিল কেন? কি করেছিলি? চুরি করেছিলাম বন্ধু, চুরি। কোনো চোরকে তো আর বাড়িতে রাখা যায় না, তাই বের করে দিল। কি চুরি করেছিস? সেও আবার তুই? জানিস কিভাবে চুরি করতে হয়? ফাজলামো করিস আমার লগে? আসলে ওনারা আমাকে সহ্য করতে পারছিলেন না। ওনারা চান না আমি কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। ওরা সবসময় আমাকে কাজের মধ্যে রাখতো। সেজন্য তো কিছুদিন ভার্সিটি যেতে পারিনি। তবুও যখন দিনে কাজ করে আর রাতে গভীর রাত করে বই পড়তে লাগলাম, তখনই ওরা আর সহ্য করতে পারেনি। তাই আজ চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তুই না বলেছিলি আঙ্কেল আন্টি অনেক ভালো আর ওনারা চান তুই ভালো করে লেখাপড়া কর? তাহলে হঠাৎ তাদের এমন কি হলো যে এখন তোকে সহ্য করতে পারছে না? আসলে ওনারা হলেন আঙ্কেলের ছোট ভাই আর ওনার স্ত্রী। আঙ্কেল আন্টি দুজনেই লন্ডনে গেছেন আন্টির চিকিৎসার জন্য। আচ্ছা, তুই কোথায় যাচ্ছিস? তোর হাতেও তো ব্যাগ দেখতে পাচ্ছি। আরে আমি তো সপ্তাহখানিকের জন্য আন্টির বাড়ি সিলেট যাওয়ার জন্য বের হয়েছিলাম। আচ্ছা, তুই তাহলে যা। তোর মনে হয় দেরি হয়ে যাচ্ছে। যা মানে? কোথায় যাব? কেন, তুই না বললি তোর আন্টির বাড়ি যাবি? বাহ বাহ, খুবই ভালো একটা কথা বললি তো তুই এখানে রাস্তায় পড়ে থাকবি আর আমি দেখেও তোকে রাস্তায় রেখে আন্টির বাড়ি যাব ছুটি কাটাতে? খুব ভালো কথা তো। তো কি করবি তুইও কি আমার সাথে এই ফুটপাতে রাত পার করবি নাকি? আচ্ছা তুই একটা কথা বলতো, আমি না তোর একমাত্র বন্ধু? তোর এই অবস্থা আর তুই আমাকে একবারও ফোন করেছিস? আমি যদি না আসতাম তাহলে তো সারা রাত তোকে এখানেই কাটাতে হতো। ফালতু ছেলে কোথাকার। আসলে আমি তোকে আমার জন্য ঝামেলায় ফেলতে চাইনি। কোথাও আবার যদি আমার জন্য নতুন করে ঝামেলা পড়িস। শালা। আমি গালে হাত দিয়ে বসে আছি। তারপর বলতে শুরু করলো, তুই ভাবলি কি করে যে আমি তোকে আমার ঝামেলা মনে করব? আসলে জীবনে কোনো বন্ধু বানাস নাই তো, তাই তুই বন্ধুর মানেই বুঝিস না। আচ্ছা বলতো, তুই আমাকে কতটা ভালোবাসিস? জানি বলতে পারবি না। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। আর জানিস তুই আমাকে যতটা ভালোবাসিস তার থেকেও আমি তোকে আরও কতটা বেশি ভালোবাসি সেটা বোঝার ক্ষমতা তোর নেই। এখন কোনো কথা না বলে ব্যাগ নিয়ে আমার সাথে চল। আমি সাথে সাথে ওকে বুকে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আসলে আমার ভাগ্যটা এমন, আমি এক জায়গায় আঘাত পাই, লাঞ্ছিত হই, আবার আর এক জায়গায় গিয়ে আদর ভালোবাসা পাই। আমি ব্যাগগুলো নিয়ে ওর সাথে ওর বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ যার সাথে কথা হলো এ হচ্ছে আমার ভার্সিটি লাইফের একমাত্র বন্ধু। আমি আমার সাধারণ পোশাক আশাক পরে যেতাম বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করতো না, কিন্তু শাওন কেন জানে আমাকে আপন করে নিল। অনেক বড় ঘরের ছেলে হয়েও আমার মতো একজন অতি সাধারণ ছেলের সাথে ও বন্ধুত্ব করেছে।
আমি যেমন ওর সাথে ছাড়া আর কারোর সাথে মিশতাম না, তেমনই সেও আমার সাথে থাকতে স্বচ্ছন্দ বোধ করত। তাই আমি তাকে আমার কিছু কথা বলছিলাম। আমি যে এক বাসায় কাজ করে পড়াশোনা করি এটা ও জানতো। সিএনজি করে প্রায় আধা ঘন্টা পর আমরা ওর বাসায় এসে পৌঁছালাম। এক বিশাল বড় বাড়ি। ও ফিরে আসতে শ্রাবণের মা জিজ্ঞাসা করলো, কিরে বাবা, ফিরে আসলি যে? আর ছেলেটিকে? মা, ও অনেক বড় সমস্যায় আছে, তাই ওকে সরাসরি আমাদের বাসায় নিয়ে আসলাম। তা কেউ? ওরই নাম দীপমা। তোমাকে তো ওর সম্পর্কে বলেছিলাম। আর বলেছিলাম না, আমার এক বন্ধু আছে যে অনেক কষ্ট করে অন্যের বাসায় কাজ করে লেখাপড়া করে। এই সেই বন্ধু। আজ ওকে ওই বাসা থেকে বের করে দিয়েছে, তাই নিয়ে এলাম। তা হঠাৎ বের করে দিল কেন? তারপর শাওন আন্টিকে বিস্তারিত বুঝিয়ে বলল। ও আচ্ছা, তাহলে ওকে রুমে নিয়ে যা, আর তাড়াতাড়ি দুজনেই ফ্রেশ হয়ে খেতে আয়। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খেতে যেতে হবে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর রুমে এসে কিছুক্ষণ গল্প করলাম। আমি এরই মধ্যে ওকে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে বলতাম। ও বলল, চিন্তা করিস না, আমাদের কোম্পানিতেই জয়েন করিস। ইচ্ছা মতো অফিস করবি, কেউ কিছু বলবে না। আর এখন ঘুমা, এখন তুই অনেক ক্লান্ত, আর রাতও অনেক হয়ে গেছে। বলে ও আমার রুম থেকে চলে গেল ওর রুমে। আমি আবার একটি নতুন রুম পেলাম, একটি নতুন বাসা, যেখানে একজন আমাকে খুবই ভালোবাসে। বাকিরা কেমন হবে জানি না। আজ পিচ্চির কথা খুব মনে পড়ছে। আমি এখানে কেমন আছি আমি জানি, কিন্তু আমার বোনটা কেমন আছে সেটা খুব জানতে ইচ্ছা করছে। কেন জানি মনে হচ্ছিল আমি যেমন পিচ্চিকে যেভাবে কষ্ট পাচ্ছি, সে ওইদিকে আমার জন্য কষ্ট পাচ্ছে। আজ অনেক ইচ্ছা করছে ওকে একটিবার আমার বুকে জড়িয়ে ধরি। তাই ওকে একটি চিঠি লিখলাম। প্রিয় বোন, তুই কেমন আছিস রে? জানিস আজ আমি একটু ভালো নেই। আজ অনেক কষ্ট পেয়েছি রে। জানিস আজ কি হয়েছে? আমি যে বাসাটায় এতদিন ধরে থাকতাম সেখান থেকে আজ আমাকে তাড়িয়ে দিয়েছে। আর শুধু তাড়িয়েই দেয়নি, আমার উপর চাপিয়ে দিয়েছে চুরির অপবাদ। কিন্তু তুই বিশ্বাস কর, আমি কোনো চুরি করিনি। এটা আমাকে ওই বাড়ি থেকে তাড়ানোর একটা ষড়যন্ত্র মাত্র। কে জানো ওদের একটা সোনার চেন আমার ব্যাগে রেখে দিয়েছিল, আমি সেটা বুঝতেই পারিনি। কিন্তু আমার রুম সার্চ করার সময় আমার ব্যাগ দেখে সোনার চেনটি বের হয়। এটা আমার ব্যাগে কিভাবে আসলো আমি নিজেও জানি না। যখন আমার ব্যাগ থেকে চেনটি বের হলো তখন ওরা আমাকে খুব মারধর শুরু করলো। আঙ্কেল কোথা থেকে যেন একটি মোটা বেতের লাঠি নিয়ে আসলো। তারপর সে লাঠি দিয়ে আমাকে বেধর মারতে লাগলো। কিছু দেখছিল না, আমার পুরো শরীর আঘাত করছিল। তখন মনে হচ্ছিল এই বুঝি আমার আত্মাটা বের হয়ে যাচ্ছে। তারপর তো বাসা থেকে বের করে দিল। তারপর আমার এক বন্ধু দেখা পাই, ও আমাকে ওর বাসায় নিয়ে যায়। বন্ধুর বাসায় গিয়ে যখন টি শার্টটা খুললাম, দেখতে পেলাম আমার সারা শরীর লাল দাগ। আমার দেখেই কান্না চলে আসছিল, কিন্তু কান্না করতেও পারিনি রে। বাইরে আমার বন্ধুটি দাঁড়িয়েছিল। ফিরে এসে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লাম তখন ভালো করে শুইতেও পারছিলাম না। জানিস পুরো শরীরটা ভীষণ ব্যথা করছিল। আজ ঘুমাতে গিয়েও কান্না করেছি। এখন তোর কথা খুব মনে হচ্ছে রে বোন। তুই যদি এখানে থাকতি তাহলে তোকে জড়িয়ে ধরে অন্তত কাঁদতে পারতাম। জানিস বাড়িতে যখন কেউ আমাকে মারতো তুই আমাকে জড়িয়ে ধরে কান্না করতি। তখন তোর এই স্পর্শ পেয়ে আমার সব কষ্ট চলে যেত। তোর এই আদর মাখা স্পর্শ আমি কোনোদিনও ভুলতে পারবো না রে। তোর এই ছোট্ট হাতের কোমল স্পর্শ আমার হৃদয়টাকে একেবারে শান্ত করে দেয় রে। যাক সে কথা, শোন, তুই এখন অনেক বড় হয়েছিস, এবার ইন্টারে পড়ছিস, মন দিয়ে লেখাপড়া করবি। তোকে যে ডাক্তার হতেই হবে রে বোন। তুই শুধু আমার এই আশাটা পূরণ করে দে বোন। আমি তোর কাছে আর কিছুই চাই না। আর কিছু লেখার ইচ্ছা করছে না রে বোন। সারা শরীর খুব ব্যথা। ভালো থাকিস তুই, নিজের যত্ন নিস। আমার সুইটি বোনটি নিজের খেয়াল রাখিস। ইতি তোর ভাই দীপ। জানি আমার বোনও আমার প্রতিদিন মনে করে, খুব ভালোবাসে যে আমায়। আর আমি তো ওকে আমার কথা ভুলতেই দিই না। চিঠি পাঠিয়ে ঠিক মনে করিয়ে দিই। আমি প্রতিদিনের মতো আমার পিচ্ছিকে নিয়ে কিছু অনুভূতি ডায়েরিতে লিখে শুয়ে পড়লাম। নিজের জীবনটাকে খুব অদ্ভুত মনে হচ্ছে। ঝড়ের বেগে আমার লাইফটা পাল্টে গেল। ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম, বুঝতে পারিনি। পরের দিন শুক্রবার থাকায় ভার্সিটি যাইনি। আমার জিনিসপত্র গোছগাছ করে রাখলাম।
বিকালবেলা বোনের জন্য লেখা চিঠিটি পোস্ট করে দিলাম আর কিছু পেনকিলার ওষুধ কিনে নিয়ে আসলাম। তারপরের দিনই ঘুম থেকে উঠে শাওন আর আমি দুজন একসাথে নাস্তা করে ভার্সিটি চলে গেলাম। অনেকক্ষণ ধরে দুজন বসে আড্ডা দিচ্ছি। আমাদের দুজনকে একসাথে দেখে আমাদের এক বান্ধবী ওকে বলে উঠল, কি রে শাওন, কেমন আছিস? আরে খ্যাতের সাথে এখানে বসে কি করছিস? চল ক্লাসে যাই। আমার ওদের মতো ভালো পোশাক ছিল না, তাই এখানে এসেও অনেকদিন থেকে আমাকে এই খ্যাত কথাটা শুনতে হয়। শাওন কথাটা শোনা মাত্রই মেয়েটির দিকে কটমট করে তাকালো, মেয়েটিকে কাছে ডাকলো আর বলল, দেখ, ওর একটা নাম আছে, আর নামটা যেমন সুন্দর মানুষটাও তেমনই। ও তোদের মতো বড়লোক না যে তোদের মতো ফ্যাশন করে চলবে। আমার এখন কি ইচ্ছা করছে জানিস? ইচ্ছা করছে তোকে একটা ঠাস করে থাপ্পড় মারি। আচ্ছা, ও তো আমাদেরই বন্ধু, তোরা ওর সাথে এমন আসলে তোরা হইলি বন্ধু নামের কলঙ্ক। তোরা তো শুধু ফ্যাশন করিস না, ফ্যাশনের নামে নোংরামি করিস। একটা কথা কি জানিস? চাইলেই সবাই তোদের মতো নোংরামি করতে পারে, কিন্তু সবাই সততা আর নিষ্ঠা নিয়ে চলতে পারে না, যা এর মাঝে আছে। আজকের পর থেকে জানো, একে আর খ্যাত বলা না শুনি। কেউ যদি বলে তাহলে সেদিনই বুঝবি আমি কতটা খারাপ হতে পারি, আর ভবিষ্যতে আমাকেও আর কথা বলতে আসবি না। আমাকে সামান্য খ্যাত বলাই শাওনের এমন রিয়াকশন দেখে আমি তো অবাক। আমি ওকে মাঝে মাঝে থামতে বলছিলাম, কিন্তু ও আমাকে চুপ করে থাকতে বলল। মেয়েটাকে এতগুলো কথা শুনিয়ে দিল, আমাকে আর ক্লাস করতে দিল না। শাওন আমার হাত ধরে টেনে একটি মার্কেটে নিয়ে এলো, আমার জন্য 2টা শার্ট 2টা প্যান্ট কিনলো। আমি বাধা দেওয়া সত্ত্বেও আমার কোনো কথা শুনলো না। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। শাওনদের বিশাল বড় বাসা, ওরা মাত্র 4 জন থাকে। শাওন, ওর বাবা মা আর ছোট বোন দিয়া, তাছাড়া কাজের লোক আছে 2টা, তারাও এইখানে থাকে। আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপর বিকালবেলা শাওন আমাকে রেডি হতে বলল। আমি ওর দেওয়া পোশাক পরে রেডি হয়ে গেলাম। ও আমাকে ওর বাবার অফিসে নিয়ে গেল। শাওন আঙ্কেলকে মানে শাওনের বাবাকে বলে আমার একটা কাজের ব্যবস্থা করে দিল। আমার সম্পর্কে আঙ্কেলকে সব বুঝিয়ে দিল। কাল উনি বাসায় ছিলেন না, তাই আমার সম্পর্কে জানতেন না। পরের দিন থেকে আমার আবার ব্যস্ত লাইফ শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে ভার্সিটি যাই, আবার সেখান থেকে অফিসে। যেদিন অফিসে কাজ বেশি থাকতো সেদিন সকালে অফিসে যেতাম। আমি যেটুকু সময় অফিস থাকি খুব মনোযোগ হয়ে কাজ করি। আমার কাজ আর ব্যবহার দেখে আঙ্কেল আন্টি দুজনেই অনেক খুশি। ওনারা আমাকে ওনাদের সন্তানের মতোই দেখেন। যেহেতু অফিসে যাই সেদিন পর থেকে আর আমার পোশাক আশাক অনেকটাই পরিবর্তন আনতে হয়েছে। কিন্তু পোশাকের পরিবর্তন হলেও আমার আচরণ কোনো পরিবর্তন হয়নি, কারণ আমি কখনোই আমার পিচ্চিকে ছাড়া ভালো থাকতে পারি না। আমি আমার ভার্সিটির কারোর সাথে তেমন কথা বলতাম না, চুপচাপ থাকতাম। একদিন হয়েছে কি, সেদিন শাওন ভার্সিটি যায়নি, আমি একাই গেছিলাম সেই দিন। তখন আমি ক্লাস শেষ করে বাহিরে বের হচ্ছিলাম। গেট থেকে বের হতে একটা ধাক্কা খাইলাম। দেখি আমার সাথে ধাক্কা খেয়ে একটি মেয়ে পড়ে যাচ্ছে। আমি হাত বাড়িয়ে মেয়েটির হাতটি ধরলাম। মেয়েটি বাঁকা হয়ে এক হাত পিছনে দিয়ে আমার হাত ধরে ঝুলে আছে। মেয়েটি আমার চোখের দিকে চেয়ে আছে, আমিও মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছি। ইস, কি রোমান্টিক মুভমেন্ট! কিন্তু ওই রোমান্টিক মুহূর্তটা মেঘাচ্ছন্নায় হতে বেশিক্ষণ সময় লাগলো না। মেয়েটি সোজা হয়ে আমার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে একটা ঠাস করে মেরে দিল আর বলল, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? দেখেন, আমি কিন্তু ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি, আপনি নিজেই তো আমাকে ধাক্কা দিলেন। হ্যাঁ জানি তো, এখন আরও কত বাহানা, মিথ্যে কথা বের হবে। যেই সামনে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়, মনের মধ্যে সুরসুরি জাগে যে কিভাবে মেয়েটার স্পর্শ পাওয়া যায়। আর কিছু বোঝার আগেই মেয়েটিকে ধাক্কা খেতে হয়। তারপর ছেলেটি বলে, সরি দেখতে পাইনি, আরও কত কি বলবে, সব বেহায়ার দল। এই যে দেখেন, আপনি কিন্তু অনেক বকতেছেন। আপনি যেটা বলছেন সেটা সিনেমার ডায়লগ। আমি মোটেও আপনাকে ধাক্কা দিইনি, উল্টা আপনি আমাকে ধাক্কা দিয়েছেন, তাই সরিটা আপনার বলার দরকার। আমি ক্লাস শেষ করে যখন বের হচ্ছিলাম তখন আপনিই ভিতর আসছিলেন, তখন ভুলটা তো আপনিই করেছেন। আপনি দোষ করবেন, আবার আপনি থাপ্পড় মারবেন, আবার ঝাড়িও মারবেন। এটা কোনো দেশের আইন বলেন তো, যে অপরাধী শাস্তি পায় না শাস্তি দেয়?
এই দেখো, একদম বাজে ব্যবহার করবে না আমার সাথে। বাজে ব্যবহার আমি করছি না, বাজে ব্যবহার আপনি করছেন, আর সেটা আপনার মতো মেয়েদেরকে মানাই। আর তখন থেকে আপনি আমাকে তুমি তুমি করে বলে যাচ্ছেন কেন? আমি কি আপনার দোস্ত লাগি না ইয়ার লাগি যে আমাকে তুমি করে বলবেন? এমনকি আমি তো আপনাকে চিনি বলেও মনে হচ্ছে না। অপরিচিত কারোর সাথে কথা বললে যে আপনি করে বলতে হয়, সেটা কি আপনি শিখেননি? কি শিখেছেন? শুধু বাজে ব্যবহার করতে? দেখেন, এখানে আমি এমনি এমনি আসিনি, আমার যোগ্যতা দিয়ে এইখানে পড়তে এসেছি। আপনার মতো কারোর সাথে বাজে ব্যবহার করতে নয়। এতক্ষণ সবাই আমাদের দেখছিল, সবাই কিছুটা অবাক, কারণ আমি আগে কখনো কারোর সাথে এমন ব্যবহার করিনি। মেয়েটিকে কথাগুলো বলেই আমি সেইখান থেকে চলে এলাম। ভার্সিটি থেকে সোজা অফিসে চলে এলাম। অফিসে এসে আঙ্কেল মানে শাওনের বাবা আমাকে বলল, কাল অফিসে কাজের চাপ একটু বেশি, তাই কাল যেন সকালে অফিসে যাই। আমার কাল ভার্সিটি যাওয়া হবে না, কিন্তু ব্যাপার সেটা না। ব্যাপার হলো কাল শাওন ভার্সিটি যাবে, আর গিয়ে যদি শোনে যে আমি কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাকে কারোর হাতে মার খেতে হয়েছে, তাহলে যে কি হবে সেটা আল্লাহই জানো। এমনিতেই ভার্সিটি ওর খুব প্রভাব, নিশ্চয়ই মেয়েটাকে ছেড়ে দিবে না। পরের দিন আমি ভার্সিটি যেতে পারলাম না, কিন্তু শাওন ঠিকই গেল। আর এদিকে আমি টেনশনে আছি, জানতে পেরে আবার খারাপ কিছু না করে বসে। শাওন সারাদিন বাইরে আছে, ভার্সিটি থেকে এখনো ফিরে আসেনি। যখন ফিরে আসলো তখন রাত 8টা। ওকে কেমন উস্কো খুস্কো লাগছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিরে সারাদিন কোথায় ছিলি, বাড়িতে আসিস নাই কেন? ও কোনো কথা বলল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কথা বলছিস না কেন? ও সোজা গালে একটা কষে থাপ্পড় দিয়ে চলে গেল ফ্রেশ হতে, তবুও কোনো কথা বলল না। আমিও আর ওকে কিছু বললাম না। আমিও না খেয়ে আমার রুমে চলে গেলাম। এদিকে আন্টি আমাদের দুজনকে খেতে রাখছে, একবার আমার কাছে আসতেছে তো একবার শাওনের কাছে যাইতেছে। দুজনের একই উত্তর খাবো না। আন্টি বুঝতে পেরেছেন আমাদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। তিনি আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, দীপ বাবা, তোদের কি হয়েছে বলবি তো? কেন তোরা এরকম করছিস? খাবি না কেন? সেও তো খাচ্ছে না, আর তোরা না খেলে আমরা খাই কি করে? তোমার আঙ্কেল আর দিয়া খাবার টেবিলে বসে তোমাদের জন্য অপেক্ষা করছে। বল বাবা, কি হয়েছে তোদের? তখন আমি আন্টিকে আমার গতকালকের ঘটনা খুলে বললাম। আর আমি যে শাওনকে এই কথাটা বলিনি সেজন্য ও রাগ করে আছে। আমি এই বাসায় আসার পর থেকে আমার সম্পর্কে জানি না এমন কোনো বিষয় নেই শাওনের। আন্টি বললেন, দেখ বাবা, দুজনেই রাগ করে থাকলে তো আর হবে না, একজনকে রাগ ভাঙাতেই হবে। তাই বলছি কি, কথাটা যেহেতু তুই লুকাইছিস, তাই তুই যা, ওকে নিয়ে খেতে আয়। ঠিক আছে বলেই উঠে দাঁড়ালাম। আন্টি খাবার টেবিলে ওইখানে চলে গেল, আর আমি গেলাম শাওনের রুমে। আমি ওর রুমে ঢুকতেই দেখি ও দরজার দিক মুখ করে শুয়ে আছে। আমাকে দেখতে পেয়ে ও উল্টো দিক ঘুরে শুলো। আমি ওর মাথার কাছে বসলাম। ওকে বললাম, ওঠ ভাই, সবাই আমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছে। ও বলল, তুই গিয়ে খা, আমি খাবো না। তুই গিল ভালো করে, তুই আমার বন্ধু না, তুই বেঈমান। তুই আজকেই বের হয়ে যাবি আমার বাড়ি থেকে। শালা আমাকে কথা গোপন করে। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি বলে দরজার দিকে পা বাড়ালাম। আমাকে যেতে দেখে শাওন বলে উঠল, কই যাস? কেন, তুই তো বললি তোর বাসা থেকে বের হয়ে যেতে। আর এক পা বাড়ালে তোর ঠ্যাং ভেঙে দেব, বাড়াই দেখ। আমি কোমরে হাত দিয়ে ওর দিকে তাকালাম, বললাম, কোনটা করব বল? তুই তো যেতে বলছিস, আবার তুই বলছিস বাইরে গেলে ঠ্যাং ভেঙে দিবি। এ তো দুদিকেই বিপদ, আর আমার পা ভাঙলে তো তোরই খরচ বাড়বে। সে আমি বুঝে নেব। আমার কি টাকার অভাব আছে? তা বল, আমাকে কথাটা বলিস নাই কেন? বলার আর দরকার ছিল না, কারণ আমি নিজেই মেয়েটাকে অনেক কথা শুনিয়ে দিয়ে আসছিলাম। তবু আমাকে তোর বলা উচিত ছিল। বাবা, সরি সরি সরি। এখন খাইতে চল, সবাই বসে আছে। খাবার টেবিলে গিয়ে দেখি দিয়া কেমন জানি রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে আমাকে আস্ত গিলি ফেলবে। আমি কাউকে কিছু বলিনি দেখে আঙ্কেল আবারও দিলেন একটা ঝাড়ি, কারণ আন্টি সবাইকে কথা বলে দিয়েছে। আর এদিকে দিয়া রাগে পুষতেছে, কেন সেটা বুঝতে পারলাম না। সবাই খাওয়া দাওয়া করে ঘুমাই গেল। পরের দিন দিয়া আমাদের সাথে আমাদের ভার্সিটি যাওয়ার জন্য বায়না ধরলো। আগে কখনো যাইতে চাইনি, তাই আমরাও না বললাম না। ওকেও আমাদের সাথে নিয়ে ভার্সিটিতে গেলাম। গিয়েই দিয়ার প্রথম কথা, সেই দিনের মেয়েটা কই? এদিক সেদিক খুঁজে বললাম, নাই, আজ আসেনি মনে হয়। কিন্তু তুমি কেন ওকে খুঁজতেছো? দিয়া বলল, কেন খুঁজছি তোমাকে সেটা বুঝতে হবে না, তুমি শুধু দেখাই দাও। প্রথম প্রথম দিয়া আমাকে আপনি করেই বলতো,
কিন্তু কিছুদিন থেকে তুমি করে বলে। বললাম তো আসেনি, কোথাও দেখতে পাচ্ছি না। তুমি মিথ্যে বলছো, ও এখানে কোথাও আছে, তুমি বলছো না। আজ দেখবো তোমার সাথে ধাক্কা খাওয়ার মজা কত। এ তো দেখি আরেক ঝামেলা। আমি মনে করছিলাম আমাদের সাথে আমাদের ভার্সিটিতে ঘুরতে আসছে, এখন থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। সেটাও আবার কিসের? আমাকে থাপ্পড় মারলো, বকা দিল সেটার না, আমার সাথে কেন ধাক্কা খেলো সেটার জন্য শাস্তি দিতে আসছে। তখন শাওন বলল, আরে পাগলি, তুই এই জন্য ভার্সিটি আসছিস? সেটা আগে বললেই পারতি। আমি তো জানতাম ও আজ আসবে না। আমি বললাম কেন? আর তুই কি করেছিস ওর সাথে যে ও আসতে পারবে না? তোর সাথে যেটা হয়েছে সেটাই শুধু প্লেয়ার চেঞ্জ। তোর জায়গায় ও আর ওর জায়গায় আমি। আমি বললাম আচ্ছা ভালো করে বোঝাই বলতো, আসলে কি করেছিস তুই? তখন শাওন বলল, আমি ভার্সিটি আসতেই সুমন তার সাথে আগের দিন কি হয়েছে সব বলল। আমার তো মেজাজ বিগড়ে গেল। আমি কি করলাম, ওই মেয়েটিকে দেখে ওর দিকে হাঁটা শুরু করলাম। সামনে গিয়ে দিলাম এক ধাক্কা। মেয়েটি পড়তে পড়তে পড়ল না। আমি সরি বলে চলে আসলাম। আবার যখন ক্লাস করে বের হই দেখি মেয়েটা আসছে। আমি ওর সামনে গিয়ে দিলাম আবার ধাক্কা। এবার তো মেয়ে সোজা ধপাস, উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, অমনি দিলাম এক ঠাস করে। বললাম, এই শরীর কি তোর বাপের সম্পত্তি যে বারবার এসে ধাক্কা খাবি? না বড়লোক বাপের একমাত্র ছেলে দেখে তোর প্রেমে ফেলার ধান্দা করছিস? ভুলেও যদি আর আমার সামনে আসিস তো তোকে তুলে পাঁচিলের ওপারে ফেলে দেব। তখন সবাই আমার ঘটনা দেখছিল। মেয়েটার আগে আর লজ্জায় সাথে সাথে ওখান থেকে দৌড় দিল। আমিও কিছুক্ষণ পর সুমনদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি গেলাম। ওর লজ্জা কাটতে অন্তত একটা দিন তো লাগবেই নাকি? আমি বললাম তুই এটা কি করলি? আমি তো ওকে অনেক কথা শোনাইছি, তারপরও তুই কেন এমন করতে গেলি? তখন পাশ থেকে দিয়া বলে উঠল, মেয়েটার জন্য খুব দরদ উতলে উঠছে দেখছি। তুই ঠিক করেছিস ভাইয়া। দিয়া শাওনকে বলল, আমরা সেদিন আর ক্লাস করলাম না, সবাই একসাথে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। এরপর থেকে আর কেউ কখনো একা ভার্সিটি যায়নি, না আমি না শ্রাবণ। এভাবে দিন চলতে লাগলো। আমাদের লেখাপড়া কমপ্লিট হলো। এদিকে আমার পিচ্চুও মেডিকেলে চান্স পেয়েছে। এতদিন সবার হাতে হাতে ফোন হওয়ার দৌলতে আমি আমার এক বন্ধুর কাছে জানতে পেরেছি এখন আমি পুরো দমে চাকরি করছি শাওনদের নিজের কোম্পানিতে। আমরা দুজনেই চাকরি করি। এখন অনেক টাকার বেতন আমার, তবুও একটা কষ্ট আছে, সেটা হলো আমার পিচ্চি। 9 বছর হয়ে গেছে আমি পিচ্চিকে দেখিনি, ওর সাথে কথা বলিনি। প্রতিদিন শুধু ওর ছবি দেখি আর ওকে নিয়ে আমার অনুভূতি লিখে রাখি। আগে টাকা ছিল না বলে আমি ওকে কিছুই দিতে পারতাম না, তাই মন খারাপ হতো। আর এখন আমার কাছে টাকা আছে, তবুও ওকে কিছুই দিতে পারছি না, এতে মনটা আরো বেশি খারাপ হতো। প্রতিদিন অফিস করতাম আর অফিস শেষ বোনের জন্য মুখ ভার করে বাসায় আসতাম। এভাবে আরো 1 বছর কেটে গেল। আবার এদিকে দিয়ার বিয়ের কথা চালাচ্ছে ওর বাবা মা, কিন্তু দিয়া কিছুতেই রাজি হচ্ছে না। সে কিছুতেই এখন বিয়ে করবে না, সে আরো পড়তে চায়। এইসব বলে ও বারবার বিয়ে ভাঙতে থাকে। ইদানিং দেখা যাচ্ছে দিয়া একটু বেশি আমার কাছাকাছি থাকছে, আমার অনেক কেয়ার নিচ্ছে। আমরা শুক্রবার করে 3 জন মিলে বিকালে ঘুরতে যেতাম, অনেকদিন যাওয়া হয়নি। এক শুক্রবার শাওন ব্যবসার কাজে বাইরে গেছে। দিয়া বলল, চল আজ ঘুরতে যাব। আমি ওকে নিয়ে ঘুরতে গেলাম। তখনও যেটা আমাকে বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও বলল, দেখো তোমার সততা, নিষ্ঠা আর ব্যবহার দেখতে দেখতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে গ্রহণ করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখো দিয়া, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব নয়? আমি কি দেখতে খারাপ নাকি আমার আচরণ খারাপ? দেখো সেটা না, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলে এইবারের রাজকন্যা আর আমি তোমাদের বাসার একজন আশ্রয়িত মাত্র। তাতে কি হয়েছে? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সারা জীবন তোমার কথা শুনে চলবো, তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না। দেয়া, এটা তুমি কি বলছো? যে পরিবারটা সারা জীবন আমাকে শুধু দিয়েই এসেছে, তাদের সাথে আমি এমন করব? একবার ভেবে দেখো, আমি যদি তোমাকে নিয়ে কোথাও চলে যাই তাহলে আমি শাওনের সামনে আর কখনোই এই মুখ নিয়ে যেতে পারবো না। প্লিজ তুমি কি করবা করো, আমি তোমাকেই চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ দেয়া, ছাড়ো, সবাই দেখছে তো। তুমি শুধু একটু বুঝতে চেষ্টা করো, তোমার সাথে আমার হবে না। তুমি আমার চেয়েও আরো অনেক ভালো ছেলে পাবে। আমি কি ভালো ছেলে চাই না, আমি তো তোমাকে চাই। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও।
আর চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। বলে দুজন বাসায় চলে এলাম। এরই মধ্যে শাওন বাড়ি ফিরে এসেছে। আমি অফিস যাই, কাজ করি, আবার বাসায় ফিরে আসি। এটা আমার প্রতিদিনের রুটিন। এদিকে দিয়া একের পর এক বিয়ে ভেঙেই চলছে। অনেক ভালো ভালো ঘরের সম্বন্ধ আসছে ওর জন্য, ও সবাইকে না বলে দিচ্ছে। এদিকে দিয়া সন্ধ্যায় অফিস থেকে ফিরে আসতে দিয়া আমাকে ছাদে ডাকলো। আমিও গেলাম। যাওয়ার সাথে সাথে দিয়া আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আমি আর পারছি না এভাবে বিয়ের কোণে সেজে অন্যের সামনে বসে দেখা দিতে গেলেও আমার কান্না চলে আসে। আমি জানি তো আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, তবুও আমাকে অন্যের সামনে পুতুলের মতো বসে থাকতে হয়। এটা আমার আর মোটেও ভালো লাগছে না। তুমি প্লিজ কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এতক্ষণ সময় আমি একটা কথাও বলিনি, শুধু ওর কথাই শুনলাম। সিঁড়িতে কার যেন নামার শব্দ পেলাম। আমি দ্রুত দিয়াকে সরিয়ে দিয়ে নিচে নেমে গেলাম। রাতে খাওয়ার সময় শাওন আমার দিকে কেমন করে যেন তাকালো। খাওয়া করে আমি আমার রুমে শুয়ে শুয়ে ডায়েরি লিখছিলাম আর চোখে জল ফেলছিলাম। সেই সময় শাওন আমার রুমে আসলো। আমি ধরফরিয়ে উঠে ডায়েরি লুকাইলাম। ও আমার কাছে এসে বসলো আর আমাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। তার আগে বল, তোর কি আমাকে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। তা বল, কি বলবি? আমার মনে হয় আর তোদের এইখানে থাকা হবে না। কেন? গত শুক্রবার যেদিন তুই চট্টগ্রামে গেলি, সেদিন দিয়ে আমাকে প্রপোজ করে। আমি ওকে অনেক বুঝাইছি, কিন্তু ও কিছুতেই বুঝতেছে না। বারবার বলছে ও নাকি আমাকে ছাড়া বাঁচবে না। তুই কি বললি? তুই কি রাজি হয়েছিস? না, আমি ওকে এখনো বুঝিয়ে যাচ্ছি, কিন্তু সে কিছুতেই বুঝতেছে না। তাহলে এখন কি করতে চাস? ভাবছি তোদের বাসা থেকে চলে যাব। আমি এখানে থাকলেও ও কিছুতেই আমাকে ভুলতে পারবে না। আচ্ছা শোন, কাল তুই আমার পরিবর্তে চট্টগ্রামে চলে যা। ওখানকার কাজটা তুই করে নিয়ে আয়, এদিকে আমি দেখছি। আমি ব্যাগ গুছিয়ে রাখলাম চট্টগ্রাম যাওয়ার জন্য। কাল সকালেই যাব। ওর টিকিটটা আমি নিলাম। পরের দিন সকালে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ওইখানকার কাজ শেষ করতে 1 সপ্তাহ লেগে গেল। 1 সপ্তাহ পর আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার পর শাওন আমাকে বলল, আমরা পুরো ফ্যামিলি বেড়াতে যাচ্ছি, তুই যাবি না থাকবি? 1 মাসের মতো সময় বাইরে থাকবো। আমাকে যাওয়ার জন্য দিয়া অনেক জোরাজোরি করলো, কিন্তু আমি যেতে রাজি হলাম না। এতে দিয়াও যাবে না বলল, কিন্তু শাওন ওকে নিয়ে যাবে। 3 দিন পর ওরা সবাই চলে গেল। এখন আমি বাড়িতে, আমি একা। কিছুই ভালো লাগছে না। আমি আমার ড্রয়ার খুলে ডায়েরি বের করলাম লেখার জন্য, কিন্তু ডায়েরিগুলো কেমন উল্টোপাল্টা হয়ে আছে। আমি আমার সব ডায়েরি বের করলাম, সবগুলোরই পাতা খুলে দেখতে শুরু করলাম। দেখলাম আমার প্রথম দিকের ডায়েরির কয়েকটা পাতা ভেজা ভেজা। বুঝতে পারলাম পাগলিটা আমার ডায়েরি পড়ে কেঁদে দিয়েছে। এখন আমি একা অফিস করছি, বাইরে খাই বেশিরভাগ সময়, মাঝে মাঝে নিজেই রান্না করি। এভাবেই কেটে গেল 21 দিন। সেদিন রাতে আমার স্কুলের বন্ধুটা আমাকে ফোন করে বলল, কাল নাকি আমার পিচ্চির বিয়ে। এই যে সুপারভাইজার মামা, আমি সামনের বাস স্টপে নামবো, আমাকে নামাই দিয়েন। আমার পাশের সিটে বসা মেয়েটির কথাই আমার ঘোর কাটলো। চোখ দুটো লেগে গেছিল, হয়তো ঘুমিয়ে গেছিলাম। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় চলে এলো যেখানে মেয়েটি নামবে। বাস দাঁড়ালো। মেয়েটি আমাকে উঠতে বলল, কারণ সে নামবে। আমিও উঠে দাঁড়ালাম। ঘড়িতে তাকিয়ে দেখি তখন রাত 11টা বাজে। মেয়েটি ওর ব্যাগ নিয়ে নেমে গেল আর আমিও পিছনে পিছনে নেমে গেলাম। আমিও ওই মেয়েটাকে বাই বলে একটু দূরে চলে এলাম আর কোনো কথা বললাম না। মেয়েটির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। ওইখানে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই একটি বাইক চলে এলো। মেয়েটি ওই বাইকে উঠে চলে গেল। আমি এখন একা দাঁড়িয়ে আছি। আমিও আমার ব্যাগটি কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। এখন থেকে 3 কিলোমিটার রাস্তা আমার বাড়ি। হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই ধীরে হাঁটছি। বাড়িতে যাওয়ার আগে আমার বাগানটা পড়ে, যেখানে আমার জিনিসগুলো পুড়িয়েছিলাম। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখছি। ওই বাগানে গিয়ে আধা ঘন্টার মতো ওইখানে অপেক্ষা করলাম। তারপর বাড়ির পথে পা বাড়ালাম। আজ বাড়িতে যেতেও আমার পা কাঁপছে। এটা তো আমার নিজের বাড়ি, তবুও কেন জানি কিছুতেই পা আর সামনে এগিয়ে যেতে চাচ্ছে না। বাড়ির পাশে দেখলাম কয়েকটি গাড়ি, তার মানে পাত্র এসে গেছে। আমি আমাদের বাড়িটার দিকে তাকালাম। সেই একতলা বাড়িটা 2 তলা করা হয়েছে আর বাড়ির নাম দিয়েছে দীপশিখা। আমাদের বাড়ির বাইরের বিয়ের আসর সাজানো হয়েছে। একপাশে পাত্র বসানোর জন্য এক স্টেজও সাজানো হয়েছে। রাত অনেক হয়েছে, বিয়ের সময় আর বেশি দেরি নাই। সে আমার পিচ্চিকে নিয়ে আসা হলো। বিয়ের সাজে পিচ্চিটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার পিচ্চি ছোট থেকে অনেক সুন্দর ছিল।
আর এখন বড় হয়ে একটা পরী হয়েছে। ওকে ওইখানে বসানো হলো, মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমি ওর সামনে গিয়ে আস্তে করে ডাক দিলাম, শিখা। কি ভাবছেন শিখাকে? এই শিখায় আমার পিচ্ছি। ও কোনো উত্তর দিল না, মাথা তুলেও দেখলো না। আমি ভাবলাম তাহলে কি বোনটা আমাকে ভুলে গেল। আমি আবার ডাক দিলাম, এবার আর নাম ধরে ডাকিনি, বলেছিলাম ওই পিচ্ছি। কিরে, আমাকে ছাড়াই বিয়ে করছিস? আমার কথা ওর কানে যেতে দেরি, কিন্তু মাথা তুলে তাকাতে দেরি নাই। মাথা তুলে যখন আমাকে দেখলো, মাথার ঘুমটাটা ফেলে দিয়ে বিয়ের আসর ছেড়ে আমার কাছে দৌড়ে দিল, সোজা আমার বুকে। দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। মুহূর্তে সমস্ত বিয়ের বাড়ি চুপ, অনেকের চোখেই তখন পানি। কে যেন দৌড়ে বাড়ির ভিতর খবর দিল যে আমি ফিরে এসেছি। মুহূর্তে বাড়ির সবাই বাইরে চলে এলো। অনেকক্ষণ হয়ে গেল, আমার পাগড়িটা এখন আমার কাঁধে মাথা দিয়ে গলা জড়িয়ে কেঁদেই চলছে। আমি বললাম, এই পাগলি হয়েছে, এবার তো ছাড়। ও আমাকে আরো শক্ত করে ধরলো, একটু পরেই ছেড়ে দিল। এবার শুরু করলো আমার বুকে কিল আর ঘুষি। আমি বললাম, মারছিস কেন? লাগছে তো। পিচ্ছি বলল, লাগুক, অনেক কাঁদিয়েছিস আমাকে, আজ তো হয় তার জন্য একটু শাস্তি পেলি। আমি ওকে বিয়েতে বসতে বললাম, ও গিয়ে বসলো। এতক্ষণ পিচ্ছি ছাড়া আর কাউকে খেয়াল করিনি। এবার ডানে বামে তাকাতেই দেখলাম আমার পরিবার সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার মা, বাবা, ভাইয়া, ভাবি। বাবুটা অনেক বড় হয়ে গেছে, আবার তার একটা ছোট বোনও আছে। আমি সবার সাথে কথা বলে একটা চেয়ারে টেনে বসলাম। তখন বাসের মেয়েটা নুরি এলো আমার পাশে, এসে বলল, তুমি আমাকে আগেই বললে না কেন যে তুমি দীপ? আমি তো তোমাকে চিনতেই পারিনি। তবে বলছিলাম না, কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে। আমি তো অনেক চেঞ্জ হয়ে গেছি। তুমি আমাকে কিভাবে চিনলে? আমি বললাম, যখন তুমি বললে পিচ্ছি তোমার বোনের ননদ, তখন নুরি বলল, তার মানে তুমি বগুড়ায় থাকতে আমাকে চিনতে পেরেছো, তবুও কথা বলনি। কাজটা মোটেও ঠিক করনি। কেন? জানতে পারলে আমাকে আসতে দিতে না নাকি? আমি এই কথা বলার সাথে সাথে নুরি কেঁদে দিল। ও বলল, সব আমার জন্য এমন হয়েছে, আমার জন্যই তুমি বাড়ি ছেড়েছো। আমি যদি সেদিন বলতে পারতাম তুমি আমাকে কিচ্ছু করনি, তাহলে সেদিন তুমি চলে যেতে না। কিন্তু আজ আমি বড় হয়েছি, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। এখন তুমি শুধু একটিবার বলো যে তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমাকেই ভালোবাসো। দেখো আমি কি করি। হঠাৎ পাশ থেকে ভাবি বলল, আমাকে ক্ষমা করো ভাই, আমার জন্যই সবকিছু হয়েছে। তুমি যদি চাও আমরা তোমার সাথেই নুরির বিয়ে দিব। এই কথাটা বলতে একটা আঠার বস্তা আমার বুকে। ভাবলাম নুরি অথবা শিখা, কিন্তু তাকিয়ে দেখি নুরি নুরির জায়গায় আর শিখা শিখার জায়গায়। তাহলে কে এটা? কে আমাকে জড়িয়ে ধরে আছে? ওর মাথাটা তুলতেই দেখি দিয়া। আমি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এইখানে কিভাবে? তোমরা না ঘুরতে গেছো? দিয়া বলল, আমিও ভাবছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু গাড়িতে আমার মন খারাপ দেখে ভাইয়া ওর মোবাইল থেকে আমাকে পিকচার দেখতে দিল। কিসের পিকচার জানো? তোমার ডায়েরির প্রতিটা পাতার পিকচার। আমি ডায়েরি পড়েছি আর সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছি। অনেক কষ্ট করে তোমার বোনকে এই বিয়েতে রাজি করিয়েছি, ও তো তবুও রাজি হয় না। যখন তোমার আগের একটা ছবি ওকে দেখালাম আর বললাম বিয়েতে রাজি হলে এই ছেলেটাকে প্রতিদিন দেখতে পারবে, তখন এক কথায় রাজি হয়ে গেছিল জানো। তোমার মতো তোমার বোনও তোমাকে অনেক ভালোবাসে। আর শোনো, তুমি ওই মেয়েকে বিয়ে করবে না। তুমি বলো যে তুমি আমাকে বিয়ে করবে। পাশ থেকে নুরি বলল, বললেই হলো, ও আমাকে বিয়ে করবে। 10 বছর ধরে আমি ওকে ভালোবেসে আসছি। আবার এদিকে দিয়া বলছে, তুমি ওকে 10 বছর মনে মনে ভালোবেসেছো, কিন্তু আমি যে ওকে এত দিন থেকে ওর কাছে থেকে ওর অপেক্ষায় সময় কাটিয়েছি, ওকে কেয়ার করে ভালোবেসেছি। ওদের দুজনের আরো অনেক কথা ঝগড়া চলছে। দুজনেই নিজের দিকে ছাপাই দিচ্ছে কে কতটা আমাকে ভালোবাসে। এই ঝগড়া মনে হয় থামার নয়। ঝগড়া থামালো আমার পিচ্ছি। ও চেঁচিয়ে বলল, তোমরা কি থামবে? আগে আমার বিয়েটা তো হতে দাও, তারপর দেখবো কে কাকে বিয়ে করছে। আমি চলে গেলাম শাওনের কাছে। ও সুন্দর করে পাত্র সেজে বসে আছে, কোনো কথা বলছে না, মুখটাও দেখা যাচ্ছে না। আমি ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওকে বললাম, এসব প্ল্যান কবে করলি? ও বলল, আমি প্রায় দেখতাম তুই রাতে কান্না করিস আর ডায়েরিতে কিছু লিখে রাখিস। যেদিন চট্টগ্রাম পাঠালাম তোকে, সেদিন তোর ডায়েরি পড়ি আমি। আমি জানি আমার কাছে একটি হীরা আছে, সেটা তুই।
আর সেই তুই যাকে এতটা ভালোবাসিস সে কি হবে? সেও অবশ্যই হীরাই হবে। আমার একটা হীরাই চলছে না রে, আমার দুইটা হীরাই চাই। আমার বন্ধু হয়ে তুই সারা জীবন কেঁদে যাবি আর আমি দেখে থাকবো? তাই তো তোর পিচ্চিকে তোর কাছে নিয়ে যাচ্ছিলাম সারা জীবনের জন্য। আমি ওকে আবারও জড়াই ধরলাম। ওদের বিয়ে সম্পূর্ণ হলো। শাওনরা এতদিন একটা বাসা ভাড়া করেছিল, তাই বিয়ের কিছুদিন পর ওই বাসা ছেড়ে দিল। আমার পিচ্চি চলে গেল শ্বশুর বাড়ি। কি ভাবছেন আমি এখন কোথায়? আমার পিচ্চি আমাকে এখন আর 5 মিনিটও দূরে রাখে না, সবসময় ভয় পায়। এই বুঝি আবার ওকে ছেড়ে চলে যাচ্ছি, তাই আমাকে আবার ওর সাথে শাওনদের বাসাতে নিয়ে যেতে হলো। ওইখানে আমার দিন কাটতে লাগলো। নুরিও ঢাকাতে থাকে। মাঝে মাঝে আমার এইখানে এসে আমাকে নিয়ে দিয়ার সাথে ঝগড়া করে যায়। 1 বছর পর আমার পিচ্চি ডাক্তার হয়ে বের হয়। ও আমার আশা পূরণ করেছে, তাই আমার কাছে গিফট হিসাবে সে তার ভাবে চাই, মানে আমার বিয়ে দিতে চাই। ওইদিকে সেই দিনের পর থেকে দিয়ার বিয়ের জন্য আর কোনো পাত্র দেখা হয়নি। ওনারা সবাই রাজি, আবার নুরির পরিবারও রাজি। আমার বাড়ির লোকজন কিছু বলে না, বলে তোর যাকে ভালো লাগে তাকে বিয়ে কর। অবশেষ বিয়ে করলাম। ভাবছেন কাকে বিয়ে করলাম? হ্যাঁ, দিয়ার সাথে আমার বিয়ে হলো, কারণ সুবিধার দিক বিবেচনা করে আমি আর আমার পিচ্চি, যদিও এখন বড় হয়ে গেছে, সিদ্ধান্ততে দিয়াকেই বেছে নেয়। যেহেতু আমার বোন আমাকে না দেখে থাকতে পারে না, তাই অবশেষ দিয়াকে ভাবি হিসাবে রায় দিল। এখন আমাদের ভাই বোনের দুজনের একটাই শ্বশুর বাড়ি। আমি বোনকে ও দিয়াকে বলেছি এখন আর আমি শ্বশুর বাড়ি থাকবো না, তাই শাওনও আমি মিলে একটা 2তলা ফ্ল্যাট কিনেছি। যেদিন 1তলাতে থাকি তো সবাই 1তলায়, যেদিন 2তলাতে থাকি তো সবাই 2তলায়। এভাবেই অতিবাহিত হচ্ছে আমাদের সময়। তবে মাঝে মাঝে নুরি এসে দিয়ার সাথে ঝগড়া করে যায়। ওর বিয়ে হয়েছে একটা ইঞ্জিনিয়ারের সাথে, সেও আমাদের পাশেই থাকে, তাই মাঝে মাঝে আসে। ইদানিং আমার পিচ্চির চেম্বারে রোগীর পরিমাণ অনেক বেশি হয়, তাই আমার অফিসের পর বাড়ি আসা বন্ধ। কারণ আমার অফিস ছুটির পর ওর চেম্বারে বিনা বেতনে কম্পিউটার হিসাবে নিয়োগ দিয়েছে ওই পিচ্চি। আমার আর আমার পিচ্চির শ্বশুর শাশুড়ি প্রতিদিনই আসে আমাদের এইখানে, আমাদের দেখে রাতে বাড়ি যায়। রাস্তা নিয়ে টেনশন নাই, কারণ আমাদের বাসা আর শাওনদের বাসার মাঝে শুধু একটি বাসার পার্থক্য, তাই যখন তখন আসতে পারেন। এভাবেই দিন কাটে আমাদের সামর্থ্য। অবহেলা গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।